শোনা যাচ্ছে? প্রত্যেক শুনতে পাচ্ছিস? আচ্ছা, ঠিক আছে। আজকে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি নিজে দেখ নোট মোটামুটি তৈরি করে দিয়েছি। আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিসের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তো সবার প্রথমে এখন আমরা পেজ দেখে করবো না, সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এর আগের দিন যে পিডিএফটা দিয়েছিলাম গ্রুপের মধ্যে, সেই পিডিএফ থেকে প্রথমে আমি দুটো কোশ্চেন করব। করার পর আজকের যে বেস সব থেকে আর কি বোঝার জিনিস, আজকে সব থেকে ইম্পর্টেন্ট কিছু আছে যেগুলো আমি পেজের মধ্যে করে রেখেছি, এবং যাতে তোরা ভালো করে বুঝতে পারিস তার জন্য জিনিসটাকে সুন্দরভাবে সাজানো আছে। তো ওইগুলো আমরা একটু পরে আসছি। আগে প্রথমে যেটা দেখি কি নোট থেকে বা কালকের পিডিএফ থেকে দু একটা কোশ্চেন করতে হবে। তো আজকে আমাদের প্রথম যে করার মধ্যে যে টপিকটা আছে সেটা হলো হোয়াট ইজ এরিথ্রোপয়েসিস। এরিথ্রোপয়েসিস জিনিসটা কি, আমাদের ওটা আজকে আলোচনার বিষয়। সবাই প্রত্যেকে পিডিএফ ওপেন কর। দাঁড়াও, প্রত্যেকে পিডিএফ ওপেন করা হয়ে গেলে বলে দিস একটু। না না, উত্তরটা বলতে হবে না, আমি বোঝাবো, কিছুই এখন বলতাম না। যখন ধরার টাইম তখন সব ধরবো। তোরা শুধু এখন প্রত্যেকে ইয়েটা ওপেন কর, তারপর আমি শুরু করি। কোন জায়গা থেকে দাঁড়া, পিডিএফ অনেক মাঝে ঢুকে গেছে দেখছিস, লিখতে 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 কত বড়তে চলে গেছে। রিসেন্ড কর একজন, পিডিএফটা রিসেন্ড কর, খোঁজা যাবে না এই সময় আবার। এই যে পেয়েছি পেয়েছি পেয়েছি। কত নম্বর পেজ বলছি দাঁড়া। 1 নম্বর। খোঁজার একটা ঝামেলা, দাঁড়া। 4 নম্বর পেজ না, তাড়াহুড়োর মধ্যে এগুলো। হ্যাঁ দাঁড়া, হ্যাঁ 4 নম্বর পেজে, 4 নম্বর পেজ, হ্যাঁ 4 নম্বর পেজ। এরিথ্রোপয়েসিস, এরিথ্রোপয়েসিস কোথায়? 4 নম্বর পেজে, দাঁড়া, এটা না, দাঁড়া দাঁড়া, কম্পোজিশন, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোগুলো পেজ হয়ে গেছে না, পরিচয় তুমি ফেরা। নেই তো নাকি রে? এরিথ্রোপয়েসিস কি দেওয়া হয়নি? একটা ঝামেলা বুঝলে, এত নোটের মাঝে। 5 নম্বর পেজে কোথায়? 5 নম্বর পেজে, হ্যাঁ এই আছে, হ্যাঁ এরিথ্রোপয়েসিস দেখা গেল 5 নম্বর পেজে। আজকে যে প্রশ্নটা আলোচনা করা হচ্ছে প্রথম, সেটা হচ্ছে এরিথ্রোপয়েসিস। তাহলে এরিথ্রোপয়েসিস জিনিসটা কি? তাহলে আমাকে এই প্রথমে এই নামটা জানতে গেলে মিনিংটা জানতে গেলে প্রথমে আমাদের লাইনটা প্রথম লাইনটা সেন্টেন্সটা জানতে হবে। এরিথ্রোপয়েসিস, তাহলে এরিথ্রো কি? এরিথ্রো কথার অর্থ হচ্ছে এরিথ্রোসাইটস। আমরা একটা জিনিস জানতাম যে আরবিসির অপর নাম কি ছিল? আরবিসির অপর নাম ছিল এরিথ্রোসাইট, ডব্লিউবিসির অপর নাম ছিল লিউকোসাইটস, আর আমাদের থ্রম্বোসাইট ছিল প্লেটলেট অর্থাৎ অনুচক্রিকার অপর নাম, তাই তো? তাহলে আমাদের লোহিত রক্তকণিকা যেটা, তার অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট। সেই এরিথ্রোসাইট থেকে এই এরিথ্রো নামটা এসেছে। কথাটা বোঝা গেল? তাহলে এরিথ্রোপয়েসিস, পোয়েসিস কথার অর্থ কি জানিস তো? তৈরি হওয়া। আর এরিথ্রো, তাহলে এরিথ্রো হচ্ছে আরবিসি, পোয়েসিস হচ্ছে তৈরি হওয়া। তার এরিথ্রোপয়েসিস কথার অর্থটা কি হলো তাহলে? আরবিসি তৈরি হচ্ছে, মেকিং অফ আরবিসি। দেখো, ইট ইজ দ্য প্রসেস, এটা হচ্ছে এমন একটা প্রসেস বাই হুইচ আরবিসি এর এরিথ্রোসাইটের ফর্ম, যেখানে আমাদের রেড ব্লাড সেল অর্থাৎ আমাদের যে লোহিত রক্তকণিকা সেটা তৈরি হচ্ছে। দেখো এবার এই যে এরিথ্রোপয়েসিসটা কি করে তৈরি হচ্ছে, স্টেপগুলো কি কি, কিভাবে তৈরি হচ্ছে? শুধু এই যে মুখে বলে দিলাম যে আরবিসি তৈরি হয়ে গেল, সেই প্রসিডিওরটাকে আমরা এরিথ্রোসাইট বলবো, এরকম তো ব্যাপার না।
তাহলে কিভাবে তৈরি হচ্ছে? আমরা 3-4টে স্টেপের মাধ্যমে এই আরবিসি গুলো কিন্তু তৈরি হয়। দেখা যাক। প্রথমে কিন্তু দেখা যাচ্ছে প্রো এরিথ্রোব্লাস্ট, সেখান থেকে আসছে নর্মোব্লাস্ট, সেখান থেকে আসছে রেটিকুলোসাইট। তার মানে সবার ফার্স্ট স্টেজ, সবার প্রথমে যে স্টেজটা আসছে সেটা হচ্ছে দেখো প্রো এরিথ্রোব্লাস্ট, বোঝা গেল? তারপরে আসছে সেকেন্ড স্টেজটা নর্মোব্লাস্ট। এগুলো হচ্ছে এক একটা স্টেজের নাম। প্রো এরিথ্রোব্লাস্ট, সেকেন্ড হচ্ছে নর্মোব্লাস্ট, থার্ড হচ্ছে রেটিকুলোসাইট, এন্ড ফোর্থ হচ্ছে এরিথ্রোসাইট। তাহলে এই স্টেজের মধ্যে, আচ্ছা আমরা কি জানতাম যে এরিথ্রোসাইট যেটা আছে অর্থাৎ আরবিসির মধ্যে কি নিউক্লিয়াস থাকে না থাকে না? আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না থাকে না? এর আগের দিনই বলেছিলাম যে আমাদের লোহিত রক্ত থাকে না। হ্যাঁ, আমাদের যে আরবিসি এবং আমাদের যে প্লেটলেট, এই দুটোর মধ্যে কারোর মধ্যে নিউক্লিয়াস থাকে না। শুধু ডব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেল বা আমাদের যে শ্বেত রক্তকণিকা, তার মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে। কিন্তু দেখো আরবিসি যখন তৈরি হয় তখন একবারে প্রথম যে স্টেজটা অর্থাৎ প্রো এরিথ্রোব্লাস্ট, যেটা হচ্ছে একদম প্রথম স্টেজ আমাদের আরবিসি তৈরির, সেই স্টেজে কিন্তু নিউক্লিয়াস ছিল। অবাক ব্যাপার, আরবিসির কালার কি? রেড। এবার হিমোগ্লোবিন থাকার কারণে আমরা জানি যে রেড ব্লাড কর্পাসেল অর্থাৎ আরবিসির মধ্যে মাইকটা মিউট কর, রেড ব্লাড কর্পাসেল বা আরবিসির মধ্যে হচ্ছে হিমোগ্লোবিন থাকার কারণের জন্য কিন্তু আমাদের আরবিসির কালার কিন্তু লাল। এবার ঘটনা হচ্ছে যে দেখো সবার প্রথমে স্টেজ যেটা মানে প্রো এরিথ্রোব্লাস্ট স্টেজ, সবার প্রথমে যে স্টেজটা, সেখানে কিন্তু দেখো নিউক্লিয়াস ছিল কিন্তু হিমোগ্লোবিন অ্যাবসেন্ট ছিল। মানে একবারে প্রো স্টেজে, সবার প্রথম স্টেজে কিন্তু হিমোগ্লোবিন তৈরি হয়নি তখন, এবং সবার প্রথম স্টেজে কিন্তু নিউক্লিয়াস ছিল। দেখো আমাদের আরবিসি যে ন্যাচারাল কেস, সেক্ষেত্রে কিন্তু সবটাই উল্টোপাল্টা ছিল, কিন্তু সবটাই কিন্তু উল্টোপাল্টা ছিল। দেখো আমাদের অরিজিনালি কিন্তু আরবিসির মধ্যে নিউক্লিয়াস নেই, কিন্তু হিমোগ্লোবিন সাফিসিয়েন্ট পরিমাণে আছে। আরে মিউট কর, সাফিসিয়েন্ট পরিমাণে আছে। এই কারণের জন্য কি, এই কারণের জন্য হচ্ছে আমাদের কি আরবিসি রেড কালারে হয় এবং নিউক্লিয়াস থাকে না, এটা হচ্ছে নর্মাল। কিন্তু যখন আমাদের ফার্স্ট স্টেজ অর্থাৎ প্রো এরিথ্রোব্লাস্ট, সেখানে কিন্তু দেখো নিউক্লিয়াস প্রেজেন্ট আছে কিন্তু হিমোগ্লোবিন অ্যাবসেন্ট আছে। সেকেন্ড স্টেজ নর্মোব্লাস্ট, স্টেজে যেই কনভার্সেশন হলো, চেঞ্জ হয়ে গেল, তখন কিন্তু দেখো নিউক্লিয়াসটা অ্যাবসেন্ট আছে কিন্তু হিমোগ্লোবিনটা আবার প্রেজেন্ট হয়ে গেল। মানে হিমোগ্লোবিনটা প্রেজেন্ট এলো কিন্তু মোটামুটি একটা সাফিসিয়েন্ট, পুরোপুরি হয়তো সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে হিমোগ্লোবিন এলো না, মোটামুটি একটা অল্প স্বল্প পার্সেন্টেজ হিমোগ্লোবিন কিন্তু নর্মোব্লাস্ট স্টেজে কিন্তু এলো। কিন্তু সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে নিউক্লিয়াস অ্যাবসেন্ট, মানে নিউক্লিয়াসটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তার মানে আমাদের প্রোএরিথ্রোব্লাস্টের সাথে নর্মোব্লাস্ট যে স্টেজ আরবিসি তৈরির, দুটোর মধ্যে পার্থক্যটা কি? না প্রোএরিথ্রোব্লাস্টে দেখতে পাচ্ছি নিউক্লিয়াস প্রেজেন্ট আছে কিন্তু হিমোগ্লোবিন অ্যাবসেন্ট আছে। আবার নর্মোব্লাস্ট স্টেজে যেই কনভার্সেশন হয়ে গেল, নিউক্লিয়াসটা অ্যাবসেন্ট হয়ে গেল, হিমোগ্লোবিনটা প্রেজেন্ট হয়ে গেল। হিমোগ্লোবিনটা আছে কিন্তু পুরো সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে কিন্তু নেই। তাহলে দাদা হিমোগ্লোবিন সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে, মানে আমাদের যে নর্মাল রেঞ্জ হিমোগ্লোবিনের, এর আগের দিন আমরা পড়েছিলাম একটা 14 থেকে 18 যে একটা নর্মাল রেঞ্জ এবং এভারেজ হচ্ছে 15। তো সেই যে নর্মাল যে সাফিসিয়েন্ট কোয়ান্টিটির যে হিমোগ্লোবিন, সেটা দাদা কোন স্টেজে পুরো প্রেজেন্ট থাকবে? সেটা হচ্ছে আমাদের নর্মোব্লাস্টের পর থেকে রেটিকুলোসাইট, থার্ড স্টেজ, এই রেটিকুলোসাইট থেকে এরিথ্রোসাইট। যখন পুরোপুরি আমাদের এরিথ্রোসাইট স্টেজটা আসবে, তখন কিন্তু সাফিসিয়েন্ট পরিমাণে হিমোগ্লোবিন কিন্তু প্রেজেন্ট থাকবে। এই হচ্ছে আমাদের ছোটখাটো 2 নম্বরের বেসিসে এরিথ্রোপয়েসিস। তাহলে এরিথ্রো মানে হচ্ছে আরবিসি, এন্ড পোয়েসিস মানে হচ্ছে মেকিং অফ, তৈরি হওয়া। তাহলে কি তৈরি হচ্ছে? না এরিথ্রোসাইট তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আরবিসি এরিথ্রোসাইট তৈরি হয়। তার মানে প্রথমে প্রোএরিথ্রোব্লাস্ট থেকে নর্মোব্লাস্ট, সবই কিন্তু একই, দেখো নামগুলো, লাস্টে ব্লাস্ট। প্রোএরিথ্রোব্লাস্ট থেকে নর্মোব্লাস্ট, মানে প্রোএরিথ্রোব্লাস্ট থেকে ব্লাস্ট করছে, মানে স্টেজটা ব্লাস্ট করে কনভার্সেশন হচ্ছে, ওখানে নর্মোব্লাস্ট হচ্ছে। সেই নর্মোব্লাস্ট থেকে হচ্ছে রেটিকুলোসাইট, রেটিকুলোসাইট থেকে হচ্ছে এরিথ্রোসাইট। আলটিমেট কিন্তু আমাদের আরবিসি তৈরি হয়েই গেল। শুধু পার্থক্য একটাই, সববার প্রথম স্টেজগুলোতে নিউক্লিয়াস থাকে, হিমোগ্লোবিন থাকে না। বাট আস্তে আস্তে যত মডিফিকেশন হতে থাকলো, যত চেঞ্জ, একটার পর একটা স্টেজ যখন রূপান্তরিত হতে থাকলো, তখন কিন্তু আমাদের নিউক্লিয়াসটা অ্যাবসেন্ট হয়ে গেল, আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, আস্তে আস্তে হিমোগ্লোবিন তৈরি শুরু হয়ে গেল। এবং সববার লাস্টের স্টেজ যখন এরিথ্রোসাইট তৈরি হয়, যে রেটিকুলোসাইট থেকে যে এরিথ্রোসাইট, এই স্টেজটাতে কিন্তু আমাদের যতটা দরকার সেই সাফিসিয়েন্ট পরিমাণ হিমোগ্লোবিন কিন্তু মানে প্রডিউস হয়ে গেল। তো
এটা হচ্ছে আমাদের এরিথ্রোপয়েসিস। তো আজকের মেন যেটা বিষয়, আমাদের আজকে মেন একটা ইম্পর্টেন্ট টপিক, আমি ছোট ছোট টপিকগুলো আজকে পড়িয়ে নিই, তারপরে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ আজকে বিষয়গুলো শুরু করব। দারুণ দারুণ আজকে টপিক আছে কিন্তু। তো আগে আমরা ছোটখাটো টপিকের মধ্যে আমরা এরিথ্রোপয়েসিসটা শেষ করলাম। এরপর নেক্সট হচ্ছে ইএসআর। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ইএসআর? ইএসআর বলতে কি বোঝো? এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। দেখো পেজ নাম্বার আমি বলে দিচ্ছি, দাঁড়া, পেজ নম্বর হচ্ছে তো একটু দ্বারা বলে দিচ্ছি, 7 নম্বর পেজ না, 7 নম্বর পেজ। কোন ভাবে বলছিস তোরা? পেজটাকে নিচের দিক থেকে না উপরের দিক থেকে? উপরের দিক, ঠিক আছে ঠিক আছে। ইএসআর, হোয়াট ইজ ইএসআর? ইএসআর এর ফুল ফর্ম হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এই যে ইএসআর, দেখো ইএসআরটাও কিন্তু আমাদের কার উপর ডিপেন্ডেন্ট বলো তো? ইএসআরটা কিন্তু আমাদের আরবিসির উপর ডিপেন্ডেন্ট। দেখো এইগুলো কিন্তু টুকটাক আমরা অনেকেই পড়েছি, এই যে ছোটখাটো জিনিসগুলো আমরা এখন পড়ছি, কিন্তু আজকের মেন টপিক কিন্তু এখনো শুরু করিনি। আমরা দেখতে পাবো খুব ইন্টারেস্টিং কিছু কিছু ব্যাপার আছে। আজকে আমাদের কিছু কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আজকেই আমাদের কিছু কিছু ভুল ধারণাও ছিল আমাদের মধ্যে, সেই ভুল ধারণাগুলো কিন্তু আজকে কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে? সেটা আমি একদম বলে দেবো। তো যাই হোক, আমরা এখন ইএসআর কথাটা কিন্তু এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এরিথ্রোসাইট মানে কি? আরবিসি সেডিমেন্ট করছে, কতটা রেটে সেডিমেন্টেশন করছে, থিতিয়ে পড়া। সেডিমেন্টেশনের বাংলা মানে কি? থিতিয়ে পড়ছে। তাহলে কতটা রেটে এরিথ্রোসাইট অর্থাৎ আরবিসিটা আমাদের থিতিয়ে পড়ছে, তার ক্যালকুলেশন এটা। এটাকে বলছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। দেখো ডেফিনেশনটা কি বলা হচ্ছে, ইট ইজ দ্য রেট অ্যাট হুইচ আরবিসি সিঙ্ক টু দ্য বটম। মানে ধরো একটা টেস্ট টিউব বা একটা কোনো ইয়ের মধ্যে রাখা, আরবিসি কে ইয়ে করে রেখে দেওয়া হয়েছে, ভার্টিক্যালি রাখা হয়েছে, তখন আরবিসিটা কতটা পরিমাণে, এবার আরবিসিটাকে দেখো, একটা টেস্ট টিউব আছে, তার মধ্যে একটা পার্টিকুলার পরিমাণ তোমার ইয়ে রাখা হয়েছে, ব্লাড, আমাদের যে ব্লাডের ইয়ে রাখা হয়েছে, ব্লাড নেওয়া হলো। এবার তার মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাড করে দেওয়া হয়েছে। তাতে অ্যান্টিকোয়াগুলেন্ট, হ্যাঁ, একটা টেস্ট টিউব আছে, একটা টেস্ট টিউবের মধ্যে আমাদের হচ্ছে আরবিসি গুলোকে রাখা হয়েছে, মানে আরবিসি বলছি, ব্লাডটা নেওয়া হয়েছে পার্টিকুলার কোয়ান্টিটিতে। আমরা জানি ব্লাডের মধ্যে আরবিসি থাকে। নেওয়া হলো, নেওয়ার পর আমাদের কি হচ্ছে, এগুলো হচ্ছে পার্টিকুলার মানটা যখন প্র্যাকটিক্যাল করবি তখন ভালো পাওয়া যায়। যাতে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ব্লাড নিয়ে ব্লাড স্যাম্পল নেওয়া হলো, ব্লাড স্যাম্পল নিয়ে তার মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাড করা হচ্ছে। অ্যান্টিকোয়াগুলেন্ট মানে মানে কোয়াগুলেন্ট কথা অর্থ হচ্ছে, এগুলো আজকে পড়বো আমরা। কোয়াগুলেন্ট শুধু এইটুকু মনে রাখ, কোয়াগুলেন্ট কথা অর্থ হচ্ছে ক্লট পড়ে যায়, ব্লাডের তঞ্চন। অ্যান্টিকোয়াগুলেন্ট মানে হচ্ছে ব্লাডকে তঞ্চিত হতে দেয় না, ব্লাডকে ক্লট হতে বাধা দেয়, সেগুলো বলে অ্যান্টিকোয়াগুলেন্ট। তো সেই যে অ্যান্টিকোয়াগুলেন্ট, সেই অ্যান্টিকোয়াগুলেন্টটাকে তারপরে অ্যাড করা হলো। এবার যে অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাড করা হলো, দিয়ে খানিকক্ষণ মোটামুটি টানা 1 ঘন্টা, 1 ঘন্টা হয় 2 ঘন্টার ইএসআর করা হয়, কিন্তু আমরা 1 আওয়ার্স হিসেবে ধরি। টানা 1 ঘন্টা কিন্তু ওইভাবে ভার্টিক্যালি ওই ইয়েটাকে রেখে দেওয়া হলো। 1 ঘন্টা পর দেখা যাবে, অনেক সময় দেখা যাবে কি যে কতটা পরিমাণ এরিথ্রোসাইট নিচে থিতিয়ে পড়েছে, থিতিয়ে পড়ার যে রেট, সেই রেটটাকে ক্যালকুলেশন করা হয় যে কতটা পরিমাণ করেছে। বোঝা গেল? বলছে ইট ইজ দ্য রেট অ্যাট হুইচ আরবিসি সিঙ্ক টু দ্য বটম। সিঙ্ক মানে হচ্ছে তলার মধ্যে ইয়ে হয়ে যাচ্ছে, থিতিয়ে হচ্ছে। বটম মানে কি? বটম মানে নিচের পোর্শনটাকে বলা হচ্ছে। সেই বটম পোর্শনের মধ্যে কতটা জমে যাচ্ছে। হোয়েন, দেখো লেখা আছে হোয়েন প্লেস ইন এ ভার্টিক্যালি আফটার অ্যাডিং দ্য অ্যান্টিকোয়াগুলেন্ট। তার মানে অ্যান্টিকোয়াগুলেন্ট মানে হচ্ছে যারা ব্লাডকে তঞ্চিত হতে দেয় না। তাহলে ব্লাড, আমরা জানি ব্লাডকে যখন আমার বডির বাইরে বেরোলো, কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যে ব্লাড তঞ্চিত হয়ে যায়, কিন্তু ব্লাড ক্লট পড়ে যায়। 5 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু ব্লাড ক্লট পড়ে যায়। এটা মনে রাখতে হবে, একটা পার্টিকুলার টাইম থাকে, ক্লটিং টাইম, মানে ক্লট করতে কতক্ষণ টাইম লাগে ব্লাডের। তো এবার যাতে ওই জায়গাটা না হয়, তার জন্য আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাড করলাম। এবার অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাড করে দেখবো যে ভার্টিক্যাল পজিশনে রাখলাম, যে ভার্টিক্যাল পজিশনে টেস্ট টিউবটাকে রেখে আমরা দেখবো 1 ঘন্টা পর যে কতটা পরিমাণ ব্লাড ওর মধ্যে ছিটিয়ে পড়েছে, পড়বেই। তো যে পরিমাণ, যে রেটে ব্লাডটা ছিটিয়ে পড়বে তলায় একবারে বটম পোর্শনের মধ্যে, সেটাকে আমরা বলবো এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। তাহলে তোমরা এক্ষুনি বলবি যে দাদা কোন কোন টাইমে ছিটিয়ে পড়ার হারটা বেশি থাকে, মানে কোন কোন টাইমে আমাদের ইএসআর রেটটা বেশি হয়, মানে কোন কোন বডিতে আমাদের কন্ডিশন হলে বা কোন কোন রোগ হলে বা কোন কোন সিচুয়েশন হলে আমাদের বডিতে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেটটা হাই হয়, এবং কোন কোন রেট হলে আমাদের এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেটটা লো হয়।
দেখো প্রেগন্যান্সির টাইম, ইএসআরটা ইনক্রিজ করে কখন? প্রেগন্যান্সির টাইম। যখন একটা মহিলা প্রেগনেন্ট থাকে তখন কিন্তু তার ইএসআর ক্যালকুলেশন করো, দেখবে মোটামুটি নর্মাল যে রেঞ্জ আছে তার থেকে কিন্তু যথেষ্ট বেশি আছে। নেক্সট হচ্ছে অ্যানিমিক কন্ডিশন। যখন একজন অ্যানিমিয়া আছে, ধরো আমাদের হিমোগ্লোবিন, ব্লাড হিমোগ্লোবিন লেভেল কমে গেছে, আমাদের অ্যানিমিক কন্ডিশন যথেষ্ট ভালো, ধরো আমার হিমোগ্লোবিন লেভেল ধরো 7-8 আছে বা 9 আছে, তো মোটামুটি অ্যানিমিক কন্ডিশনের অবস্থা, মানে আমাদের ব্লাড হিমোগ্লোবিন লেভেল ডেফিসিয়েন্সি আছে, সেরকম ভাবে নেই, তো সেই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ইএসআর লেভেল হাই দেখাতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আর্থারাইটিস। আর্থারাইটিস ব্যাপারটা কি ভালো করে শুনে নাও, রেকর্ডিংও আছে, অসুবিধা হবে না। আর্থারাইটিস মানে হলো কি, আমাদের যখন এই যে দেখো কি হয়, আমাদের জয়েন্ট গুলো, আমাদের পায়ের যে জয়েন্ট আছে না, হাতের দুটো বোন যখন একটা জায়গায় জয়েন্ট হয়েছে, যেমন কনুইয়ের জয়েন্ট আছে, আমাদের হাঁটুর জয়েন্ট আছে, আমরা এগুলো পড়বো পরবর্তী চ্যাপ্টারে। তো এরকম পার্টিকুলার জয়েন্ট গুলোতে কি হয় বলতো, দুটো জয়েন্টের আমাদের যে কার্টিলেজ গুলো আছে না, সেই কার্টিলেজ গুলো ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশনে কার্টিলেজ গুলো নষ্ট হয়ে যায়, যার ফলে একটা বোনের সাথে আর একটা বোনের কি হয়, ঘষাঘষি লাগে, যার ফলে বোনগুলো ডিজেনারেশন হতে শুরু করে, যন্ত্রণা হয়, ইনফেকশন হয়ে যায়। হ্যাঁ, এইভাবে কিন্তু তখন প্রচন্ড পরিমাণে একটা পেন হয়। তখন ধরো আমাদের ঘাড়ের জয়েন্ট যদি বলি, ঘাড়টা আমরা এই দিক থেকে এই দিকে রাউন্ড করতে পারবো না, ঘাড়টাকে, হাঁটুটাকে মুভমেন্ট করতে পারবো না, হাতের কনুইটাকে মুভমেন্ট, যে কোনো প্রকার জয়েন্টে আর্থারাইটিস কিন্তু হতে পারে। অর্থাৎ একটা জয়েন্টের মধ্যে কার্টিলেজ থাকে না, জয়েন্ট কন্টেন্স দ্য কার্টিলেজ, অর্থাৎ একটা বোন আর একটা বোনের সাথে যে সেটিংটা হয়ে থাকে ওটা কিন্তু কার্টিলেজ থ্রু হয়ে থাকে। তো ওই বোনের যে কার্টিলেজ গুলো থাকে জয়েন্টে, সেই কার্টিলেজ গুলো ক্ষয়ে যায়, ক্ষয়ে গেলে তাহলে একটা বোনের সাথে একটা হাড়ের সাথে আর একটা হাড় কি হয়, লেগে যায়, দিয়ে ঘষাঘষি, মানে যত মুভমেন্ট করবি তত হাড়গুলোর মধ্যে ঘষাঘষি শুরু হবে, দিয়ে যার ফলে কি হবে, হাড়গুলো ক্ষয়ে যায়। তো এই যে ব্যাপারটা, এটাকে বলে আর্থারাইটিস, আর্থারাইটিস কন্ডিশন। তো এই যখন আর্থারাইটিস হয় তখন এক্সেসিভ হাই লেভেল ইএসআর পাওয়া যায়। এটা কত? তাহলে মোটামুটি ধরতে পারি 40-50, 40-50-30 এরকম করে কিন্তু একটা রেঞ্জ ভ্যারি করে, কার কতটা হাই মানে আর্থারাইটিস কন্ডিশনটা কার কতটা ডেঞ্জারাস সেটার উপর বেশ করে। আর নেক্সট পয়েন্ট হচ্ছে ক্যান্সার। ক্যান্সার তো আমরা সকলেই জানি, যখন হার্টটা ক্ষয়ে যায়। হ্যাঁ, শোনা যাচ্ছে? খুব বাজে নেটওয়ার্ক রে ভোডাফোনটা, ভুল করে নিলাম এই বছর, ভোডাফোনটা নিয়ে খুব ভুল করলাম। তো ওই আমাদের যে বোনগুলো ক্ষয়ে যায়, হ্যাঁ এয়ারটেল ছিল আমার, বুঝলি, আমি তো বুঝতে পারিনি যে মানে ভোডাফোনটা এরকম যাচ্ছে তাই করবো বলে। এখন আইডিয়ার সাথে নিয়ে এখন ভিকারির থেকে বেশি খারাপ দশা হয়ে গেছে। দুটো বোনের মধ্যে কি হয় বলতো, দুটো বোনের মধ্যে মেন হচ্ছে আমাদের একসাথে হয়, মানে কি বলবো বলতো, খোসাখুচি, কার্টিলেজ গুলো যখন খেয়ে নেয় না, তখন আমাদের যখন মানে কার্টিলেজ গুলো যখন ডিজেনারেট হয়ে যায়, তখন একটা বোন আর একটা বোনের সাথে লেগে যায়, দেখো মানে ঘষাঘষি করতে করতে একে অপরের ডিজেনারেট হতে, ক্ষয়তে শুরু করে বোনগুলো তখন, এবং যখন ঘষাঘষি হয় তখন প্রচন্ড পরিমাণে পেন হয় এবং ওই জায়গাটা ফুলে যায়। এটা হচ্ছে আমাদের আর্থারাইটিস, কথাটা বোঝা গেল? এবার আর একটা যেটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার ব্যাপারটা কি, ক্যান্সার তো আমরা সকলেই টুকটাক করে জানি কি হয়। তো এবারে এই যে ক্যান্সার, এই যে আর্থারাইটিস, বা কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, ধরো আমার টাইফয়েড হয়েছে, ধরো আমার ম্যালেরিয়ার ইনফেকশন হয়েছে বডিতে, কোনো রকম ফিভার হয়েছে, বা আমার প্রেগনেন্সি কন্ডিশনের ক্ষেত্রে, যে কোনো মহিলার ক্ষেত্রে, বা অ্যানিমিক কন্ডিশন। তো এই যে বিভিন্ন যে কন্ডিশন গুলো আছে, এই কন্ডিশন গুলোর ক্ষেত্রে কিন্তু ইএসআর অর্থাৎ এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট কিন্তু হাই থাকে। হ্যাঁ, মানে যাদের ধর এই ক্যান্সার পেশেন্ট হয় না, তাদের স্পেসিফিক্যালি আমি দেখেছি ইএসআর লেভেলটা মোটামুটি 60-70 কাছাকাছি চলে যায়, যেখানে নর্মাল সাইজ হচ্ছে আমাদের মোটামুটি একটা খুব অল্প, যেখানে 60-70 চলে যায়, 30-40-50 এত লেভেলে হাই হয়ে যায়। যখন ইএসআর লেভেল তোর বডিতে হাই থাকবে, ব্লাডে রিপোর্ট করে দেখতে পাবি, তখন একটা কথা চিন্তা করবি যে নিশ্চয়ই বডিতে বড়সড় কোনো ইনফেকশন আছে, কিছু না কিছু তার আছেই। এবার সেটা কি আছে আলাদা আলাদা করে ডাক্তারের সাথে কনসাল্ট করে বা টেস্ট করে আমাকে ধরতে হবে। ইএসআর ডিক্রিজ কখন হয়, ইএসআর লেভেল ডিক্রিজ কখন হয় না, যখন লিভার এবং কিডনির রোগ যখন হবে, লিভার রিলেটেড যে কোনো, লিভার বেড়ে যাওয়া হতে পারে, লিভারে কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে, অ্যালার্ম বাজছে, লিভারের মধ্যে কোনো ইনফেকশন হতে পারে, বা লিভার বেড়ে যাওয়া হতে পারে, কিংবা কিডনি কোনো রকম ইনফেকশন হলো, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। হ্যাঁ, তো এই যে ঘটনা, যখন লিভার এবং কিডনির যে কোনো ইনফেকশন যদি হয়, তখন কিন্তু আমাদের ইএসআরটা ডিক্রিজ করতে পারে। এছাড়া হার্ট ফেলিয়ার, যে সমস্ত পেশেন্ট আবার হার্ট ফেলিয়ার পেশেন্ট হয়, হার্ট ফেলিয়ার হওয়ার চান্সেস থাকে, বা রোগ বা অলরেডি তারা একবার হার্ট ফেল হয়ে গেছে, তো সেই সমস্ত পেশেন্টদের যদি আমরা ইএসআর লেভেলটাকে চেক করি,
তখন দেখবো তার ইএসএল লেভেলটা কিন্তু অনেকটা কম ইএসএল লেভেলটা কম থাকে, কমে যায় তুলনামূলক আর কি, বোঝা গেল। এবার দ্য নর্মাল ভ্যালু যে রেঞ্জ মেলের ক্ষেত্রে 3 থেকে 5 মিলিমিটার ইন 1 আওয়ার অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 4 to 7 মিলিমিটার ইন 1 আওয়ার। দেখো এই রেঞ্জটা কিন্তু অনেক পুরনো, রেঞ্জটা এটা দিয়েছে ঠিক আছে, কিন্তু এখন আপ টু 20 পর্যন্ত থাকে। মানে এটা বইয়ে আমাদের একরকম রেঞ্জটা দিয়ে আছে, কিন্তু আমরা যদি গুগলে একটা রেঞ্জ দেখি না, তাহলে এই যে নর্মাল ইএসআর ভ্যালু দেখ, তোরা নিজেরাও দেখতে পারিস কতটা মডিফিকেশন হয়ে গেছে আর আমাদের বইগুলো কতটা পুরনো হয়ে গেছে। হ্যাঁ, মানে আমাদের যে নর্মাল ইএসআর ভ্যালু ইন দ্য ব্লাড, আমি বলে দিচ্ছি গুগলের মধ্যে, হ্যাঁ এখানে লেখা আছে 0 থেকে 20 মিলিমিটার বা আর, এর একটা রেঞ্জ দিয়েছে। আমি একটা কথা বলবো, যেহেতু এখন মডিফিকেশনের যুগ, তখন এই বই ফলো করার দরকার নেই, এই জায়গাটা না তোরা একটু চেঞ্জ করে নিস। মানে ছেলেদের ক্ষেত্রে ইএসআর রেঞ্জটা থেকে মানে আমাদের যেটা লেখা আছে যে মোটামুটি একটা অ্যাপ্রক্স রেঞ্জ দিয়েছে দেখছি এখানে, 0 থেকে 20 মিলিমিটার পার আওয়ার একটা এভারেজ রেঞ্জ দিয়েছে, বোঝা গেল। 0 থেকে 20 মানে বলছে 20-র মধ্যে যদি থাকে তাহলে কিন্তু ইএসআর লেভেলটাকে নর্মাল ধরা হয়, কথাটা বোঝা গেল। মানে এখানে বলতে চাওয়া হচ্ছে মেন একটা অ্যাডাল্ট পার্সন, এই মেন যেটা আছে সেই মেনের ক্ষেত্রে 0 থেকে 15 আর ফিমেলের ক্ষেত্রে 0 থেকে 20 মিলিমিটার পার আওয়ার, এর একটা পার ইয়েতে রেঞ্জটা দিয়েছে। তো আমি চাইবো যে তোরা এই রেঞ্জটাকে এর রিফ্রেশ করে এই রেঞ্জটা বসা। মেন ইএসআর রেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে 0 থেকে 15 মেনের ক্ষেত্রে, আর 0 থেকে 20 হচ্ছে আমাদের কি বলবো ফিমেলের ক্ষেত্রে, মিলিমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় কত মিলিমিটার। এবার আমাদের বইয়ের যে রেঞ্জটা আছে অনেক পুরনো রেঞ্জ, তো এখন তো অনেক মডিফিকেশন হয়েছে, তো ওই জন্য এখনকার রেঞ্জটা একটু মনে রাখার চেষ্টা করবি। এই রেঞ্জটাকে পারলে খাতার মধ্যে লিখে নে। মেলের ক্ষেত্রে 0 থেকে 15 মিলিমিটার আওয়ার, ফিমেলের ক্ষেত্রে 0 থেকে 20 মিলিমিটার আওয়ার, এরকম একটা রেঞ্জ। কিন্তু এখন যে রিসেন্ট রেঞ্জ যেটা চলছে সেই রেঞ্জটা লেখাটাই সব থেকে বেটার হবে, বোঝা গেল। এটা হচ্ছে কোনো একটা বই ফলো করেছে, অনেক পুরনো এডিশনের বই, বা এগুলো আগে সিলেবাসটা তৈরি হয়েছে অনেক আগে, তো তখন এগুলোর ক্ষেত্রে এরকম লেখা আছে। তো এটা হচ্ছে আমাদের এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, অর্থাৎ এরিথ্রোসাইট কতটা হারে থিতিয়ে পড়ছে তার রেটটাকে কিন্তু আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি, কথা বোঝা গেল। হ্যাঁ বল, হ্যাঁ বল। হ্যাঁ না 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 না, এক্ষেত্রে স্পেসিফিক্যালি যেটা করা হয় যে আরবিসি মানে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন মানে শুধুমাত্র আরবিসির কেস থিতিয়ে পড়াটা দেখা যায় স্পেসিফিক্যালি, মানে এটাই লক্ষ্য করা হয় আমাদের। বাকিগুলো কেন থিতিয়ে পড়ে না সেটা দেখ, ঘটনা হচ্ছে যে তাহলে তো নামটা থাকতোই না, তাহলে তো এরিথ্রোসাইট সেডিমেন্টেশনের প্রসিডিওরটা ফলো করা হতো না, বোঝা গেল। মানে দেখ কেন তৃতীয় পয়েন্ট ব্যাপারটা হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা কন্ডিশন আছে, কথাটা বোঝা গেল। মানে আমরা যখন ক্লিনিক্যাল স্টাডি করব, ডব্লিউবিসি লেভেল যদি বেড়ে যায় তাহলে এক রোগ হয়, আরবিসি লেভেল যদি বেড়ে যায় তাহলে কি একই রোগ হয়? ডব্লিউবিসি লেভেল বেড়ে গেলে কি তার সাথে সমান হয়? হয় না। আরবিসি লেভেল বেড়ে গেলে পলিসাইথেমিয়া হয়, আর ডব্লিউবিসি লেভেল বেড়ে গেলে আমরা আগের দিন পড়েছিলাম যে আমাদের কি হয়, লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার হয়। দুটো তো আলাদা আলাদা জিনিস। হ্যাঁ, যে যার দিকে সে আলাদা, মানে আমরা দেখ ওইভাবে তো ক্যালকুলেশন করে আমরা পারবো না। মেন করছে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের পার্টিকুলার একটা টেস্টের উপর বেস করতে হবে। আমরা এখানে ইএসআরটা একটা কিন্তু ইন্ডিকেটর, কি ইন্ডিকেশন, এটার সাহায্যে কিন্তু আমরা জানতে পারি যে কার কোন রকম রোগটা হতে পারে না হতে পারে, মানে একটা রোগের ডায়াগনোসিস আমরা করতে পারি। ইএসআর লেভেলটা বাড়া থাকলে আমরা বুঝতে পারি কি যে এই পার্সেন্টের বডিতে কোনো ইনফেকশন আছে বড়সড়, সেটা ক্যান্সার রিলেটেড ইনফেকশন থাকতে পারে, বা আমার আর্থারাইটিস কিছু প্রবলেম হতে পারে, আমার অ্যানিমিক কন্ডিশন থাকতে পারে, বা মেয়ে যদি হয় তাহলে সে প্রেগনেন্ট কন্ডিশন কিনা, কিংবা তার ম্যালেরিয়া বা টাইফয়েড থাকলে অনেক সময় ইএসআর লেভেলটা হাই থাকে। মানে বডিতে কোনো রকম ব্যাকটেরিয়া ইনফেকশন যদি হাই থাকে, সেটা যে কোনো কারণের জন্য হতে পারে, তখন ইএসআর লেভেল কিন্তু হবে। অর্থাৎ এটা একটা ইন্ডিকেশন, মানে আমাদের রোগে কোনো কিছু রোগ আছে কিনা বড়সড় তার ইন্ডিকেশনটা কিন্তু আমরা ইএসআর থেকে পাই। বা ইএসআর লেভেল কমে গেল তখন আমরা একটা আইডিয়াতে করতে পারি, হয়তো এর স্পেসিফিক টেস্ট আছে, কিন্তু আমরা একটা আইডিয়াতে করতে পারি ইএসআর লেভেল বাড়া মানে নিশ্চয়ই এই জিনিসগুলো হতে পারে। ধরো একটা পেশেন্টের হাত পায়ে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে জয়েন্টে জয়েন্টে, ঠিক আছে, আমি বলছি তোকে তাহলে যন্ত্রণা হচ্ছে, তুই আজকে যে এই জিনিসটা পড়লি, এবার তুই সেই পেশেন্টকে কি বলবি, আচ্ছা ইএসআরটা টেস্ট করো তো, ইউরিক অ্যাসিড লেভেলটা টেস্ট করো তো, চেক করলি, দেখবি তার ইউরিক অ্যাসিড লেভেল হাই আছে, ইএসআর লেভেল হাই আছে, কিংবা তার আর্থারাইটিস হতে পারে, তার ইএসআর লেভেল হাই আছে। তখন তোর একটা নর্মাল আইডিয়া হবে যে না মনে হচ্ছে এর বাতের ব্যথা থাকতে পারে, কিংবা এর আর্থারাইটিসের পেশেন্ট হতে পারে। চেকটা করে দেখো, এবার চেকটা করা হলো, দেখবি ইএসআর লেভেল হাই আছে তার, তখন ধরা পড়ে গেল। দ্যাটস একটা ইন্ডিকেশন, একটা ডায়াগনোসিস, একটা ওয়ে, বোঝা গেল।
হ্যাঁ, তো এবার একটা জিনিস যেটা আমাদেরকে জানতে হবে, দেখো আজকে মানে নতুন কনসেপ্ট তৈরি একটা বিষয়, যে আমরা ব্লাড ক্লটিং এর মেকানিজম পড়বো। এই যে ব্লাড কোয়াগুলেশন হয়ে যাচ্ছে, তোদের মনে একটা কোশ্চেন হয় না যে ব্লাডটা কোয়াগুলেট করছে কি করে, ব্লাডটা তঞ্চন কি করে হচ্ছে? দাদা, বডিতে কি তার কোনো মেকানিজম আছে? এটা কিন্তু পরীক্ষায় 100% পড়ে গেছে, আমি কিন্তু বলে দিচ্ছি। যেভাবে করাচ্ছি শুধু ছকটা এঁকে দিয়ে চলে আসবি, কোনো লেখালেখির কোনো দরকার নেই। আমার কথাটা বুঝতে পারলো? কোনো লেখালেখির দরকার নেই, যেভাবে আমি ডায়াগ্রামটা ছবির মধ্যে এঁকেছি যেমনকার দ্বিতীয় সেমন পরীক্ষার খাতায় নামিয়ে দিয়ে চলবে, কেউ একটা নাম্বার কাটতে পারবে না। এটা কিন্তু 100% 4 নম্বরের পরীক্ষা পড়বে, আমি কিন্তু বলে দিলাম এখন যেটা করাচ্ছি। দেখো আমি যে, হ্যাঁ বল। অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর, কোয়াগুলেশন ফ্যাক্টর দ্বারা আগে আমাকে পড়াতে দে, আগে থেকে কেন কোশ্চেন, সব থেকে লাস্টে কোশ্চেন কর এগুলো, আগে পড়াতে দে আমাকে। তুই আগে থেকে যদি কোশ্চেন করতে শুরু করে আমি বলবো কি? আমাকে তো পড়াতে হবে জিনিসটা, অ্যান্টিকোয়াগুলেশন ফ্যাক্টর কি। তা আমি বলেছি এখনো কোয়াগুলেশন সম্বন্ধে? আগে আমাকে বলতে দে, আমি তো শুরু করছি ব্লাড কোয়াগুলেশনের ব্যাপারটা। ঘটনা হচ্ছে যে আমরা এখন যে নতুন টপিকটা পড়বো, যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বললাম, সেটা হচ্ছে ব্লাড কোয়াগুলেশন। তো এই ব্লাড কোয়াগুলেশন মানে হচ্ছে ব্লাডের তঞ্চন, মানে ব্লাডটা জমে যায়। তাহলে আমাদের বডিতে এর পার্টিকুলার একটা মেকানিজম আছে, বোঝা গেল? তো এখন ঘটনা হচ্ছে যে ব্লাড কোয়াগুলেশন মেকানিজম তো আমরা পড়বো, কিন্তু তার আগে আমাদের ব্লাডের এই যে ক্লটিং অর্থাৎ কোয়াগুলেশন ফেলছে, কোয়াগুলেশনের জন্য কিছু ফ্যাক্টর রেসপন্সিবল, এবং সেই ফ্যাক্টর, কতগুলো ফ্যাক্টর আছে আমরা সেই ফ্যাক্টরগুলো দেখবো, এবং সেই ফ্যাক্টরগুলো মনে রাখার একটা সহজ ট্রিক্স, আমরা হিন্দির একটা ডায়লগ আছে, সেই হিন্দির ডায়লগের মাধ্যমে আমরা সেই ফ্যাক্টরগুলো মনে রাখার একটা ট্রিক্স খুঁজে বেড়াবো। কেন না, আগে আমরা ব্লাড কোয়াগুলেশন পড়ার আগে আমাদের ব্লাডের কোয়াগুলেশনের জন্য যে রেসপন্সিবল, দাঁড়া আমাকে এয়ারপ্লেন মোড অন করে অফ করতে হবে। ওয়েট, এবার শোনা যাচ্ছে রে? আওয়াজ আসছে? এবার আওয়াজ আসছে ঠিকঠাক? এবার আওয়াজ আসছে, রেসপন্স করবি। তোদের যদি বেশিরভাগ ছেলের কাছ থেকে যদি আওয়াজটা ক্লিয়ার আসে, তখন আমি বুঝতে পারবো যে না আওয়াজটা ঠিকঠাক আছে। পার্টিকুলার এক দুজন বললে তো আমি বুঝতে পারছি না না যে কার নেটওয়ার্ক অরিজিনাল প্রবলেম, আমার নাকি তোদের কারো। সেটা বেশিরভাগ ছেলেরা রেসপন্স কর যে আওয়াজ আসছে কিনা। ডাট কোয়াগুলেশন আসছে তো, আওয়াজ আসছে? হ্যাঁ, যখন হবে তখন বলবি, সবাই মিলে রেসপন্স কর, পার্টিকুলার একজন বললে হবে না তো, আমি তো বুঝতে পারছি না। তো আমার পার্টিকুলার একজনের নেটওয়ার্কে ডিস্টার্ব থাকতেই পারে। এবার ঘটনা হচ্ছে যে ব্লাড কোয়াগুলেশন, এবার শোনা যাচ্ছে তো? ব্লাড কোয়াগুলেশনের জন্য কিছু ফ্যাক্টর রেসপন্সিবল, ব্লাড কোয়াগুলেশনের জন্য কিছু ফ্যাক্টর রেসপন্সিবল আছে। আমাদের যে ব্লাডের যে তঞ্চন হবে তার জন্য কিছু ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলো রেসপন্সিবল। তো সেই ফ্যাক্টরগুলো কি করে আমরা ইজিলি মনে রাখবো? হিন্দিতে একটা ডায়লগ আছে, সেই শর্ট মানে ডায়লগের সাহায্যে আমরা হচ্ছে ফ্যাক্টরগুলোর নাম মানে যতটা সম্ভব মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, তো দেখা যাক আমার এই যে নর্মাল নোটটা আমি হাতে লিখে সেন্ড করেছি, তো তার মধ্যে এই কোয়াগুলেশনের যে ফ্যাক্টরগুলো জানতে, কারণ আমরা যদি না ফ্যাক্টরগুলোর সম্বন্ধে আগে আর পরিচিত হয়, তখন আমরা কোয়াগুলেশনের মেকানিজম কিছু বুঝতে পারবো না। আর এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আমার পেজের মধ্যে ভালো করে লক্ষ্য করে এই জায়গাটা, যে সববার লাস্টের যে পেজটা, আমি যে পেজ পাঠিয়েছি তার মধ্যে সববার লাস্টের যে পেজটা, সেইখানে দেখো এটা আছে, দেখো সববার লাস্টের যে পেজটা, সববার লাস্টের পেজের মধ্যে কোয়াগুলেশন ফ্যাক্টর জায়গাটা আছে, ব্লাড ক্লটিং ফ্যাক্টর বলে লেখা আছে, দেখো বোঝা গেছে? দেখো ব্লাডের যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলোর মধ্যে নাম লেখা আছে। ফ্যাক্টর 1 রোমান হরফে কিন্তু লেখা আছে, দেখো ফ্যাক্টরগুলো। ফ্যাক্টর 1 হচ্ছে ফাইব্রিনোজেন ফ্যাক্টর, ফ্যাক্টর 2 হচ্ছে প্রথমবিন ফ্যাক্টর। আমি লজিকটা বা হিন্দিতে যে ডায়লগটা সেটা বলছি আমি, কিন্তু তার আগে আমি একটু নামগুলো পড়ে শুনিয়ে দিই। ফ্যাক্টর 1 আছে ফাইব্রিনোজেন ফ্যাক্টর, ফ্যাক্টর 2 আছে প্রোথ্রম্বিন ফ্যাক্টর, শোনা যাচ্ছে? ফ্যাক্টর 3 আছে থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর, ফ্যাক্টর 4 আছে ক্যালসিয়াম ফ্যাক্টর, ফ্যাক্টর 5 আছে প্রো অ্যাক্সিলারিন ফ্যাক্টর, ফ্যাক্টর 7 আছে স্টেবল ফ্যাক্টর বা এটার অপর নাম হচ্ছে প্রো কনভার্টিং ফ্যাক্টর, ফ্যাক্টর 8 আছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ফ্যাক্টর 9 আছে
ফ্রিজমাস ফ্যাক্টর, ফ্যাক্টর 10 আছে প্রোওয়ার বা স্টুয়ার্ট ফ্যাক্টর, ফ্যাক্টর 11 আছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর, ফ্যাক্টর 12 আছে হ্যাগম্যান ফ্যাক্টর, ফ্যাক্টর 13 আছে থাইবিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এগুলো হচ্ছে আমাদের টোটাল 13টা ফ্যাক্টরের নাম। এবার দেখো আমরা এবার এদের শর্ট ফর্মটা জানবো। শর্ট ফর্ম কিভাবে আমরা এটা মনে রাখবো। দেখো হিন্দিতে একটা ডায়লগ আছে, সবাই শুনতে পাচ্ছিস তো ক্লিয়ারলি? শোনা যাচ্ছে সবাই? হিন্দিতে একটা ডায়লগ আছে, দেখো বলছে फेस पे टेलकम पाउडर से आया चिकना पसीना फिर भी, আমি বাংলা মানেটা বলেছি, फिर भी है फाइन। বলছে আমরা কি হয় মুখে পাউডার নিই না, অনেকে ফেস পাউডার নিই না, পাউডার টাইপের দেখবি যেগুলো মানে কোনো রকম স্পেসিফিক্যালি মেয়েরা দেখবি এরকম নেয় যে পাউডার টাউডার মুখে একদম সুন্দর করে ফেস টেস্ট করে নিয়ে নেয় দেখবি। তো নেওয়ার পর দেখবি ধর গ্রীষ্মকালে তুই ফেস টেস্ট করছিস, মুখে পাউডার নিয়েছিস, নেওয়ার পর দেখবি এতটাই মুখটা ফ্রেশ লাগবে যখন তোর ধর সোয়েটিং হয় বডির মধ্যে, যখন ঘাম হয় বডির মধ্যে গরমের জন্য, তখন কিন্তু সেই সময় ঘামটা আসা সত্ত্বেও দেখবি মুখটা কিন্তু নষ্ট হয় না, তখন দেখবি চিকচিক চিকচিক করে দেখবি। ওই ট্যালকাম পাউডারটা নেওয়ার কারণে মুখটা দেখবি চিকচিক করে। ওই জন্যই কি বলছে, বলছে ফেস পে ট্যালকাম পাউডার সে। ফেস পে মানে কি, মানে আমাদের মুখের মধ্যে ট্যালকাম পাউডার মানে একটা ফেস পাউডারের কথা বলা হচ্ছে। তো সেই ট্যালকাম পাউডার সে আয়ে চিগনা, চিগনা মানে হচ্ছে যখন চিগনা পাসিনা, মানে যখন আমাদের গরমে ওই ফেস পাউডারের জন্য মুখে ঘামটা হয় তখন দেখবি চিকচিক চিকচিক করে দেখবি কেমন একটা ঘামের মধ্যে। তো সেটাই বলছে ফির ভিসে ফাইন। ফির ভিসে ফাইন মানে মানে তবুও তাকে কিন্তু সুন্দর লাগছে, মানে ঘামটা হয়ে যাওয়ার কারণে যে গরমে ঘামের ফলে কিন্তু তাকে যে বাজে লাগছে এমন না, ওই ফেস পাউডার থাকার কারণে কিন্তু চিকচিক চিকচিক করছে তার মুখটা। তো ওই জন্যই বলছে যে ফেস পে ট্যালকাম পাউডার সে আয়া চিগনা পসিনা, পসিনা মানে ঘাম, फेस पे টেলকাম পাউডার সে আয়া চিগনা পসিনা ফির ভি সে ফাইন, তবুও তাকে ভালো লাগছে, এরকম ব্যাপারটা বলা হচ্ছে। দেখো ফেস ফেসের ফেস হিসেবে আমরা কি মনে রাখতে পারি, ফাইবিনোজেন। ফেস হিসেবে মনে রাখতে পারি প্রথম ফাইবিনোজেন। ফেস পে পে হিসেবে মনে রাখতে পারি প্রথম দিন। ট্যালকাম, ট্যালকামের ট্যাল থেকে মনে রাখতে পারি থ্রম্বোপ্লাস্টিন, টি থেকে টি। কাম ট্যালকাম, কাম থেকে মনে রাখতে পারি ক্যালসিয়াম, ক্যালসিয়ামটা মনে রাখা ইজি। পাউডার, পাউডার থেকে মনে রাখতে পারি প্রো অ্যাসিলারিন, পাউডার থেকে মনে রাখতে পারি পি থেকে প্রো অ্যাসিলারিন। সে সে থেকে মনে রাখতে পারি স্টেবল ফ্যাক্টর বা যেটাকে বলা হয় প্রো কনভার্টিং ফ্যাক্টর। নেক্সট আয়া, আয়ার আ থেকে মনে রাখতে পারি অ্যান্টি, এ থেকে আ, আয়ার থেকে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। চিগনা, চিগনা কথা অর্থ হচ্ছে এখানে বললাম যে চিগনা মানে হচ্ছে আমাদের মানে যেটাকে চিকচিক করছে বা ঝলসাচ্ছে বা এরকম ব্যাপার একটা ব্যাপার। চিগনা, চিগনা সি থেকে এটা হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। পাসিনা, পাসিনা থেকে প্রোওয়ার বা স্টুয়ার্ট ফ্যাক্টর, প্রোওয়ার বা স্টুয়ার্ট ফ্যাক্টর। ফিরভি, ফিরভি মানে হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর। ফিরভি হে, হে মানে হচ্ছে হ্যাগম্যান ফ্যাক্টর। এন্ড ফাইন, ফাইন থেকে হচ্ছে ফাইবিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তাহলে আমরা আলটিমেট কি দেখতে পেলাম যে फेस पे टेलकम पाउडर से आया चिगना पसीना फिर भी से फाइन। মানে এর থেকে কিন্তু আমরা মোটামুটি টুকটাক করে একটা মনে রাখার একটা মানে এইটাকে বারবার এই যে পদ্ধতিটাকে বারবার তোরা মুখে মুখে বলতে থাকবি, বারবার একে অপরের সাথে আলোচনা কর, বলতে থাক, দেখবি এই লাইনটা মুখস্থ হয়ে যাবে। আর এই লাইনটা যদি মুখস্থ হয়ে যায় এই যে সিরিয়ালিটি মেনটেন, যে কত নম্বর ফ্যাক্টরটা কোনটা, এটা কিন্তু একটা মনে রাখতে সুবিধা হবে। মানে সিরিয়ালিটি যেটা মেনটেন সেটাকে করার জন্য কিন্তু এটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা ইয়ে রাখে। এবার দেখো এইখানের মধ্যে সব দেখতে পাচ্ছি আমাদের 6 নম্বর ফ্যাক্টর কিন্তু অস্তিত্ব নেই, এটা মনে রাখবে। আমাদের যে 13টা ফ্যাক্টর তার মধ্যে মনে রাখতে হবে একটা জিনিস শর্ট ফর্মে, যে আমাদের কিন্তু 6 নম্বর ফ্যাক্টরে কিন্তু কোনো অস্তিত্ব নেই, এটা মনে রাখতে হবে। নেক্সট দেখো তো আবার লেখা আছে, এবার দাদা এই যে তুমি ব্লাডের ফ্যাক্টরগুলো বললে, এই ফ্যাক্টরগুলো কোথায় পাওয়া যায়, একটা কোশ্চেন, কোথায় পাওয়া যায় ব্লাডের ফ্যাক্টরগুলো? দেখো এক্সেপশনাল নিচে এনবি করে লেখা আছে, দেখো এক্সেপশনাল 3 নম্বর 4 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর ফ্যাক্টর বাদ দিয়ে বাকি যতগুলো ফ্যাক্টর আছে প্রত্যেকটা কিন্তু লিভারে পাওয়া যায়। কথাটা বোঝা গেল? 3 নম্বর এবং 4 নম্বর ফ্যাক্টর বাদ দিয়ে বাকি যতগুলো ফ্যাক্টর আছে প্রত্যেকটা কিন্তু লিভারে পাওয়া যায়। তাহলে দাদা 3 নম্বর এবং 4 নম্বর ফ্যাক্টরটা কোথায় পাওয়া যায়? 3 নম্বর 4 নম্বর ফ্যাক্টরটা আমাদের কিন্তু
3 নম্বর ফ্যাক্টরটা পাওয়া যায় আমাদের ড্যামেজ টিস্যু, ড্যামেজ হয়ে গেছে এরকম টিস্যু, সেখানে পাওয়া যায়। আর 4 নম্বর ফ্যাক্টরটা কোথায় পাওয়া যায়? বোন, হাড়ের মধ্যে। কারণ 4 নম্বর যে ফ্যাক্টর সেটা ক্যালসিয়াম, আমরা সকলে জানি ক্যালসিয়াম বোনের মধ্যে থাকে, হাড়ের মধ্যে থাকে। এছাড়াও কিছুটা প্লেটলেটের মধ্যে পাওয়া যায়, অনুচক্রিকার মধ্যে পাওয়া যায়। তার মানে 3 নম্বর এবং 4 নম্বর ফ্যাক্টরটা বাদ দিয়ে বাকি সব ফ্যাক্টরগুলো কিন্তু লিভারে পাওয়া যাচ্ছে। তাহলে 3 নম্বরটা পাচ্ছে ড্যামেজ টিস্যুর মধ্যে, 4 নম্বর মানে ফ্যাক্টর নাম হচ্ছে ক্যালসিয়াম, আর আমরা জানি ক্যালসিয়াম হাড়ের মধ্যে ক্যালসিয়াম থাকে, তার মানে বোনের মধ্যে পাওয়া যায় আর কিছুটা প্লেটলেটের মধ্যে পাওয়া যায়। এবার এই যে আবার একটা এই 3 নম্বর 4 নম্বর ফ্যাক্টর বাদ দিয়ে বাকি যতগুলো ফ্যাক্টর আছে তার মধ্যে আমি কি বললাম না, তার মধ্যে সবকটা হচ্ছে লিভারে পাওয়া যায়, তাই তো? কিন্তু এমন একটা ড্রাগ ফ্যাক্টর আছে যেমন ফ্যাক্টর 5, সেই ফ্যাক্টর 5টা লিভারে তো পাওয়াই যায় 100%, তার সাথে প্লেটলেটেও পাওয়া যায়। তার মানে লিভার এবং প্লেটলেট দুটো জায়গায় পাওয়া যায় শুধুমাত্র একটাই ফ্যাক্টর, সেটা হচ্ছে ফ্যাক্টর 5। বাকি যতগুলো ফ্যাক্টর আছে 3 আর 4 বাদ দিয়ে প্রত্যেকটা লিভারে পাওয়া যায়, এবং 3 নম্বর এবং 4 নম্বর ফ্যাক্টরটা বোন এবং প্লেটলেটের মধ্যে পাওয়া যায়। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পেরেছিস? বোঝা গেছে? তাহলে এই ফ্যাক্টরগুলোকে আমাদেরকে এইভাবে বলতে বলতে প্র্যাকটিস হয়ে যাবে। মানে সিরিয়ালটা মেনটেন করার জন্য এই শ্লোকটা দেওয়া হলো। সিরিয়ালটা মানে হয়তো না বললো, তোমাকে জিজ্ঞেস করলো ওই বলো তো 3 নম্বর ফ্যাক্টরটার নাম কি, তখন আমরা এটা মনে করে দেবো যে ফেস পে ট্যালকাম পাউডার। তাহলে ফেস পে ট্যালকাম টিস্যু ফ্যাক্টর, ট্যালকাম থেকে 3 নম্বরটা বলে দিতে পারবো। মানে সিরিয়ালিতে যেখানে হবে সেখানে আমরা থেমে যাব। আচ্ছা, এরপর হচ্ছে আমাদেরকে যেটা দেখতে হবে যে সেটা হচ্ছে কিভাবে ক্লটিং মেকানিজমটা আমাদের বডিতে হচ্ছে। দেখো কিভাবে কিভাবে মেকানিজমটা হচ্ছে, দেখো এগুলো কিন্তু ভালো করে বুঝবে, এটা খুব ইম্পর্টেন্ট। ফ্যাক্টরের নামগুলো হয়তো তোকে ইনডাইরেক্টলি দেবে না, বিকজ ফ্যাক্টরের নামগুলো জাস্ট নিজেদেরকে বোঝার জন্য মনে রাখতে হবে, কিন্তু তোদের মেইন যেটা এই ব্লাড কোয়াগুলেশনের মেকানিজমটা কিন্তু দেবে। চলো কোয়াগুলেশনের মেকানিজম বার করো। দেখো সবাই দেখতে পাচ্ছ ব্লাড কোয়াগুলেশন বলে লেখা আছে, সবাই পেয়েছিস? যে পেজগুলো দিয়েছি তার মধ্যে তার ব্লাড কোয়াগুলেশনের মতো হেডিং করা আছে, দেখতে পেয়েছিস? এই যে ব্লাড কোয়াগুলেশন, এই ব্লাড কোয়াগুলেশনে কিন্তু দু রকম পাথওয়ে আছে, মেকানিজম করতে গেলে আমাকে পড়তে হবে। একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে। কথাটা বোঝা গেল? একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে মানে যেটা আমাদের আউটসাইডে হয়, আর ইন্ট্রিনসিক পাথওয়ে যেটা সেটা হচ্ছে ইন্টারনাল কেস, আমাদের ইন্টারনাল কেস বডির ভিতরে। আর এক্সট্রিনসিক পাথওয়ে মানে বডির বাইরে যে ক্লটিং মেকানিজমটা হয়। তাহলে এক্সট্রিনসিক আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক, এই দুটো পাথওয়ে কিন্তু আমাদের ব্লাড কোয়াগুলেশন মেকানিজমের ক্ষেত্রে দেখতে হবে যে কিভাবে ক্লট ফরমেশনটা হয়। আমরা একটা সিরিয়াল বাই সিরিয়াল আমরা দেখতে থাকি। এই যে আমাদের ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো পড়লাম, সেই ফ্যাক্টরগুলোকে নিয়ে কিন্তু আমাদের এটা জড়িত। দেখো আর একটা জিনিস জানতে হবে, এই যে দুটো ওয়ে আছে, একটা এক্সট্রিনসিক পাথওয়ে একটা ইন্ট্রিনসিক পাথওয়ে। এই এক্সট্রিনসিক পাথওয়েটা কি বললাম, আমাদের বডির বাইরের কেস, ওপর আর এটা হচ্ছে আমাদের বডি ইন্টারনালি ভিতরের কেস। আর একটা জিনিস কি, এই যে এক্সটেন্সিভ পাথওয়ে, এই পাথওয়েটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, এই প্রসিডিওরটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। বলছে ওই জন্যই বলছে ইট অকার র্যাপিডলি, র্যাপিডলি মানে হচ্ছে খুব তাড়াতাড়ি, এবং উইথ এ ফিউ সেকেন্ড, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই মেকানিজমটা হয়। এই যে এক্সটেন্সিভ পাথওয়ের মাধ্যমে যে ক্লট ফর্মেশন হয় সেই মেকানিজমটা। আবার ইন্টেন্সিভ পাথওয়ে অর্থাৎ ইন্টারনাল যে মেকানিজম, সেই মেকানিজমটা কিন্তু হচ্ছে ইট অকার স্লোলি, খুব স্লোলি হয়। ইট রিকোয়ার্স দ্য সেভারাল মিনিট, কয়েক মিনিট পর্যন্ত টাইম কিন্তু নিতে পারে। কিন্তু আমাদের এক্সটেন্সিভ পাথওয়ে যেটা, এটা কিন্তু মনে রাখতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু কাজ হয়। এটা র্যাপিডলি, এটা স্লোলি হয়, এখানে কয়েক সেকেন্ড টাইম লাগছে, কয়েক মিনিট টাইম লাগছে। এটা আউটসাইড বডি, এটা হচ্ছে ইন্টারনাল বডি, মানে বডির ভিতরের মধ্যে কিন্তু ইনসিনটিং মেকানিজমটা হচ্ছে, মানে ক্লট ফর্মেশনটা হচ্ছে। দেখো এবার সববার ফার্স্টে আমরা শুরু করছি, ভালো করে লক্ষ্য করো এক্সটেন্সিভ পাথওয়ে। দেখো সববার ফার্স্ট লিখেছে টিস্যু ট্রমা। টিস্যু ট্রমা কথা অর্থ হচ্ছে যখন আমাদের টিস্যুর মধ্যে কোনো, যখন আমাদের টিস্যুটা কোনো ধরো কোনো একটা কিছুর মাধ্যমে ড্যামেজ হলো বা আঘাতপ্রাপ্ত হলো, ওটাকেই তখন হচ্ছে টিস্যু ট্রমা। বোঝা গেল? এই যে টিস্যুটা যেই ড্যামেজ হয়ে গেল বা ড্যামেজ টিস্যু বা কোনো কিছুর মাধ্যমে পড়ে গেলে বা ইয়ের মাধ্যমে যখন আঘাতপ্রাপ্ত হয় টিস্যুটা, তখন কি হয়, ড্যামেজ হয়, তখন সেই টিস্যু ট্রমাটা কি করে জানিস, সেটা অ্যাক্টিভেট করে দেয় টিস্যু ফ্যাক্টরকে। তাহলে দাদা টিস্যু ফ্যাক্টরটা কি? আমরা ক্লটিং যে মানে ফ্যাক্টর যেগুলো পড়লাম তার মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে 3 নম্বর ফ্যাক্টর হিসেবে কিন্তু টিস্যু ফ্যাক্টরটা ছিল। তার মানে টিস্যু ফ্যাক্টরটা হচ্ছে 3 নম্বর ফ্যাক্টর। যখন এই যে ড্যামেজ টিস্যুটা কি করছে, কাকে অ্যাক্টিভেট করলো না, টিস্যু ফ্যাক্টরকে ডাইরেক্ট অ্যাক্টিভেট করে দিল। যখনই টিস্যু ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে দিল মানে 3 নম্বর ফ্যাক্টরটা অ্যাক্টিভেশন হয়ে গেল।
তাহলে 3 নম্বর অ্যাক্টিভেশন কিন্তু শর্ট ফর্ম আমরা ছোট হাতের এ দ্বারা এটাকে ইন্ডিকেট করছি ফ্যাক্টরের পাশে। তারপরে টিস্যু ফ্যাক্টর অর্থাৎ 3 নম্বর ফ্যাক্টরটা এখন কি হয়েছে, এর দ্বারা অ্যাক্টিভেশন হয়ে গেল। এই যে টিস্যু ফ্যাক্টর বা 3 নম্বর ফ্যাক্টরটা যে অ্যাক্টিভেট হলো, এ আবার কাকে অ্যাক্টিভেট করলো জানিস তো? মানে এরা একে অপরকে অ্যাক্টিভেশনের মাধ্যমে এই মেকানিজমটা সম্পূর্ণ করে। এই টিস্যু ফ্যাক্টরটা কাকে অ্যাক্টিভেট করলো বলতো? এই টিস্যু ফ্যাক্টরের অ্যাক্টিভ টিস্যু ফ্যাক্টরটা হচ্ছে আমাদের 6 নম্বর, এই 7 নম্বর যে ফ্যাক্টর, সেই 7 নম্বর ফ্যাক্টরকে কি করছে, অ্যাক্টিভেট করে দিচ্ছে। এই 7 নম্বর ফ্যাক্টরটাকে অ্যাক্টিভেট করে কনভার্সেশন করে দিচ্ছে কোথায়, না 7 নম্বর ফ্যাক্টর অর্থাৎ 7 নম্বর অ্যাক্টিভেটেড ফ্যাক্টরে কনভার্ট করে দিচ্ছে। হলো। এবার যেই এই 7 নম্বর ফ্যাক্টরটা অ্যাক্টিভেট হয়ে গেল, এই 7 নম্বর ফ্যাক্টরটা আবার কি করছে, 10 নম্বর যে ইনঅ্যাক্টিভ ফ্যাক্টর, সেই 10 নম্বর ইনঅ্যাক্টিভ ফ্যাক্টরটাকে 10 নম্বর অ্যাক্টিভ ফ্যাক্টরে কনভার্সন করে দিচ্ছে। 10 নম্বর ফ্যাক্টরটা এবারে যে 10 নম্বর ফ্যাক্টরটাকে আবার অ্যাক্টিভ করে দিল, এই অ্যাক্টিভেটেড 10 নম্বর ফ্যাক্টরটা আবার কি করছে নিশ্চয় গিয়ে গিয়ে কি করছে বলতো, এই ফ্যাক্টরটা আবার কি করছে, প্রোথ্রম্বিনেজ বা থ্রম্বোপ্লাস্টিন বলে একটা এনজাইম আছে, এই প্রোথ্রম্বিনেজ এবং থ্রম্বোপ্লাস্টিনটাকে কি করছে, অ্যাক্টিভেট করছে। এবার তাহলে একে যদি অ্যাক্টিভেট করে দেয় তাহলে এর কাজ কি, দাদা এটা কি করে, এটাকে অ্যাক্টিভেট করে লাভ কি হলো? যখনই এটাকে অ্যাক্টিভেট করে দিল, এ কি হেল্প করছে জানিস তো, এ হচ্ছে আমাদের প্রোথ্রম্বিন 2 অর্থাৎ আমাদের ফ্যাক্টর যে 2 প্রোথ্রম্বিন, সেই প্রোথ্রম্বিন ফ্যাক্টর 2টাকে তার অ্যাক্টিভ ফ্যাক্টরে কনভার্ট করে দিচ্ছে, অর্থাৎ অ্যাক্টিভ ফ্যাক্টর 2 এ কনভার্ট করে দিচ্ছে। দাদা অ্যাক্টিভ ফ্যাক্টর 2 এর নামটা কি, থ্রম্বিন, থ্রম্বিনে কনভার্ট করে দিচ্ছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ফ্যাক্টর 2। এবং সেটা কিন্তু ক্যালসিয়ামের প্রেজেন্সে, এখানের মধ্যে কিন্তু ক্যালসিয়াম প্রেজেন্স আছে। আচ্ছা ম্যাক্সিমাম স্টেপগুলোতে কিন্তু আমি বলে দিচ্ছি ক্যালসিয়াম কিন্তু প্রেজেন্ট থাকবে, আমরা দেখতে পাবো যে যে জায়গাগুলোতে ক্যালসিয়াম লেভেল আছে, কেন ক্যালসিয়াম একটা ফ্যাক্টর, সেই ফ্যাক্টরের প্রেজেন্সে কিন্তু আমাদের এগুলো হচ্ছে। তো এবার এই থ্রম্বিন যেটা তৈরি হয়ে গেল অ্যাক্টিভ ফ্যাক্টর, সেই থ্রম্বিনটা কি করছে, ফাইবিনোজেন যেটা আছে, সেই ফাইবিনোজেন অর্থাৎ ফ্যাক্টর 1 আছে, সেই ফ্যাক্টর 1 কে ফাইবিনে কনভার্ট করে দিচ্ছে। এই যে ফাইবিন, এটাই কিন্তু আমাদের থ্রেড, এটাই কিন্তু আমাদের ক্লট, এটাই কিন্তু আমাদের তঞ্চিত সাবস্টেন্স। প্রথমে এটা ইনসলিউবল থাকে, সেই ইনসলিউবল ফর্মটা ফ্যাক্টর 13 অর্থাৎ 13 নম্বর অ্যাক্টিভেশন ফ্যাক্টর এবং ক্যালসিয়ামের প্রেজেন্সে এটা কিন্তু ফাইবেন থ্রেডটা পুরোপুরি পড়ে গেল। এইভাবে কিন্তু ক্লট ফর্মেশন হয়। এই ফাইবিন থ্রেডটাই হচ্ছে আমাদের ক্লট ফর্মেশন। তাহলে প্রথমে কি হলো, আমাদের ড্যামেজ টিস্যু ট্রমা হয়েছে, সেটা কি করলো, প্রথমে ভালো করে গল্প ছিল মনে রাখো, সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টর টিস্যু ফ্যাক্টর অর্থাৎ ফ্যাক্টর যে 3 সেটাকে অ্যাক্টিভেট করলো। অ্যাক্টিভেট করা মানে 3 নম্বর অ্যাক্টিভেশন ফ্যাক্টরে কনভার্ট করলো। এই যে টিস্যু ফ্যাক্টর অর্থাৎ 3 নম্বর অ্যাক্টিভেশন ফ্যাক্টরটা, সেটা কাকে করলো, 7 নম্বর ফ্যাক্টরকে গিয়ে অ্যাক্টিভ করে দিল। 7 নম্বর ইনঅ্যাক্টিভ ছিল, সেটাকে অ্যাক্টিভে কনভার্ট করে দিল। এই 7 নম্বর অ্যাক্টিভেশন ফ্যাক্টরটা কি করলো, সে আবার গিয়ে কাজ যাচ্ছে 10 নম্বর ইনঅ্যাক্টিভ ফ্যাক্টরকে 10 নম্বর ফ্যাক্টরে কনভার্সন করে দিল। এই 10 নম্বর ফ্যাক্টর অ্যাক্টিভেশন ফ্যাক্টরটা আবার কি করছে, প্রোথ্রম্বিন বা থ্রম্বোপ্লাস্টিন বা থ্রম্বোপ্লাস্টিনকে অ্যাক্টিভেট করছে। এবারে প্রোথ্রম্বিনেজটা কি করছে, কিছু হেল্প করছে, এটা ক্যালসিয়ামের প্রেজেন্সে প্রোথ্রম্বিন 2 অর্থাৎ 2 নম্বর ফ্যাক্টরটা অ্যাক্টিভেটেড ফ্যাক্টর থ্রম্বিন 2 এ থ্রম্বিনে কনভার্ট হয়ে গেল। এটা 2 নম্বর অ্যাক্টিভেটেড ফ্যাক্টর। এই 2 নম্বর অ্যাক্টিভেটেড ফ্যাক্টরটা কি হলো, ফাইবিনের অর্থাৎ 1 নম্বর ফ্যাক্টরটাকে ফাইবিনে কনভার্ট করে দিল। এই ফাইবিনটা হচ্ছে ইনসলিউবল হয় প্রথমে। এই ইনসলিউবল ফর্মটা 13 নম্বর অ্যাক্টিভেশন ফ্যাক্টর এবং ক্যালসিয়ামের প্রেজেন্সে এটা কিন্তু আমাদের ফাইবিন পুরোপুরি একটা ফাইবিন থ্রেড বা ক্লট ফর্মেশন করে দিল। এইভাবে কিন্তু ব্লাডটা কি হলো, টঞ্চন হলো। তার মানে আমরা এই যে আমাদের অ্যারোতে একটা কথা লেখা আছে দেখো, যে কমন পাথওয়ে কেন না, আমরা এখন এক্সট্রিনসিক পাথওয়েটা পড়লাম, তারপর নেক্সট পড়বো ইন্ট্রিনসিক পাথওয়ে। এই দুটো পাথওয়েতে দেখতে পাবো এই জায়গাটা হচ্ছে কমন। এই 10 নম্বর ফ্যাক্টরের যে কাজ, তারপর থেকে বাকি পুরো যে পোর্শনটা আছে, ওই পোর্শনটা দুটো ফ্যাক্টরের ক্ষেত্রে মানে দুটো পাথওয়ের ক্ষেত্রে কিন্তু কমন পাবো। কিন্তু আনকমন কি পাবো, এই যে আনকমন 3 নম্বর ফ্যাক্টর আর 7 নম্বর ফ্যাক্টর পর্যন্ত যে অংশটা, সেটা কিন্তু আনকমন পাবো। তাহলে যদি বলা হয় যে দাদা এক্সট্রিনসিক পাথওয়েতে কোন কোন ফ্যাক্টরগুলো রেসপন্সিবল, আমরা কি করে মনে রাখবো, যদি বলা হয়, তাহলে আমাদেরকে মনে রাখার সুবিধা হচ্ছে প্রথমে 3 নম্বর ফ্যাক্টর মনে রাখতে হবে। তাহলে 3 এর ডবল কত, 3 এর ডবল কত বল, 3 নম্বর ফ্যাক্টরটা প্রথমে মনে রাখলি, 3 এর ডবল কত, 3 এর ডবল হচ্ছে 6। তাহলে 6 নম্বর ফ্যাক্টরের অস্তিত্ব নেই। 6 নম্বর ফ্যাক্টর অস্তিত্ব হলে তার পরেরটা, ওটাকে ডবল করে দিয়ে যেটা হবে সেটা যদি অস্তিত্ব না থাকে তার পরেরটা, মানে 7 নম্বর ফ্যাক্টর। 3 নম্বর ফ্যাক্টর আছে, তার ডবল করে দিয়ে যেটা অস্তিত্ব নেই বলে তার পরেরটা, মানে 7 নম্বর ফ্যাক্টরটা। এই 3 আর 7 এই দুটো কিন্তু হচ্ছে আমাদের এক্সট্রিনসিক পাথওয়ের মেন।
আর বাকিগুলো আছে, বাকিগুলো হচ্ছে কমন পাথওয়ের মধ্যে পড়ে যায়, মানে ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক দুটোর মধ্যে পড়ে যায়। বোঝা গেল? তার মানে এইগুলো এইটা এই পোর্শনটা হচ্ছে কমন পাথওয়ে। কমন পাথওয়ে কিনা সেটা বুঝতে পারবো যখন আমরা ইন্ট্রিনসিক পাথওয়েটা পড়বো। বোঝা গেল? এই জায়গাটা বুঝতে পারলে ডায়াগ্রামটা? কারো বুঝতে সমস্যা আছে? নর্মাল ওয়েটাকে আগে চিন্তা কর, কোশ্চেন পড়ে আগে জিনিসটা বুঝলি নাকি দেখ, তারপরে পরে যা করার কোশ্চেন করিস। যেটা খাতার মধ্যে আছে সেই জায়গাটা বুঝতে পারলি কি? বাকিটাকে বুঝতে পারলি এই জায়গাটা? আচ্ছা, এই ছকটা কোনো এক্সট্রা কিছু লেখার দরকার নেই। পরীক্ষাতে দ্বিতীয় যেমন ছকটা এঁকেছি সুন্দর করে, মানে একটা ফ্যাক্টর কি করে আর একটা ফ্যাক্টরকে অ্যাক্টিভেশন করছে, পুরো এই ছকটা কিন্তু এইভাবে লিখে দিবি, কোনো লেখালেখির কোনো দরকার নেই, একদম ফুল মার্কস পেয়ে যাবি। বোঝা গেল? হ্যাঁ বল। দাঁড়া, এবার ওটা ইন্টেনসিভ ফ্যাক্টর না জানলে, কমন পাথওয়েটা না জানলে ওটা হবে না। আমি একটা কথা কি বললাম, যে তোদের কোশ্চেন করার কোনো জায়গায় থাকবে না, তোরা শুধু চুপ করে আগে পুরো ব্যাপারটা শোন। এই যে 13 নম্বর ফ্যাক্টরটা কি করে অ্যাক্টিভেট করলো, যখন আমি ইন্টেনসিভ ফ্যাক্টরটা বোঝাবো তখনই উত্তর পেয়ে যাবি। আগে থেকে আমি কি বললাম, আগে থেকে হাঁপাবি না, আগে পুরো কমপ্লিট করতে দিবি, তারপরে যা হবে যত পারিস কোশ্চেন করবি। নেক্সট হচ্ছে ইন্টেনসিভ পাথওয়ে। কি হয়েছে? ইনসলিউবল মানে হ্যাঁ, মানে হয় না একটা সলিউবল ফর্ম থাকে একটা ইনসলিউবল ফর্ম থাকে, তো অলরেডি ওটা ইনসলিউবল ফর্ম হয়ে গেছে, মানে ইনসলিউবল মানে যেটা সলিউবল না। এই যে ক্লটের ব্যাপারগুলো কিন্তু যদি ডিজলভ হয়ে যায়, যদি সলিউবল হয়ে যায়, তাহলে তো ক্লটই পড়বে না। কথাটা বোঝা গেল? মানে ইনসলিউবল ফর্মটা থাকে, সেই ইনসলিউবল ফর্মটা থেকে আরো একটা কি থ্রেডের আকার ধারণ করে, থ্রেডের আকার ধারণ করে, মানে একদম ক্লটের যে প্রপার রূপ, অরিজিনাল যে রূপ, সেই প্রপার রূপটা কিন্তু ধারণ করছে, এটাই বলতে চাইছি। নেক্সট হচ্ছে ইন্টেনসিভ পাথওয়ে। দেখো পরের পেজে ইন্টেনসিভ পাথওয়েতে দেওয়া আছে যে ড্যামেজ এন্ডোথেলিয়াল সেল। আবার সেই কেস, আমাদের বডির ভিতরে ধর আমরা কোনো জায়গায় পড়ে গেছি, রাস্তাতে গিয়ে পড়ে গেছি, ভিতরে ইন্টারনাল ড্যামেজ হয়ে গেছে এন্ডোথেলিয়াল সেলের মধ্যে, তাহলে আমাদের বডির ভিতরে ড্যামেজ হয়েছে, তাহলে ড্যামেজ এন্ডোথেলিয়াল সেল হলো। এবার এই ড্যামেজ এন্ডোথেলিয়াল সেলটা অ্যাক্টিভেট করছে কাকে না, এটা অ্যাক্টিভেট করছে 12 নম্বর ফ্যাক্টরটাকে। 12 নম্বর ফ্যাক্টরটাকে অ্যাক্টিভেট করছে। এই যে 12 নম্বর ফ্যাক্টর, সে 12 নম্বর ফ্যাক্টরটা প্রথম ইনঅ্যাক্টিভ ছিল, সেটা কিন্তু এগুলোর দ্বারা অ্যাক্টিভেশন হয়ে 12 নম্বর ফ্যাক্টর অ্যাক্টিভেশন 12 নম্বর ফ্যাক্টরে কনভার্ট হয়ে গেল। এবার অ্যাক্টিভ 12 নম্বর ফ্যাক্টর যেটা আছে, সে আবার কি করছে না, সে নর্মাল 11 ফ্যাক্টরটাকে অ্যাক্টিভ 11 ফ্যাক্টরে কনভার্ট করে দিচ্ছে ইনঅ্যাক্টিভ পোর্শনটা। তাহলে 11 ফ্যাক্টরটা অ্যাক্টিভ হয়ে গেল। এবারে 11 ফ্যাক্টরটা কি হচ্ছে, প্রেজেন্স অফ ক্যালসিয়াম, 11 ফ্যাক্টরটা কি হচ্ছে, 9 নম্বর ফ্যাক্টর থাকে অ্যাক্টিভেশন ফ্যাক্টর 9 কনভার্সেশন করে দিচ্ছে। এই 9 নম্বর ফ্যাক্টরটা যেটা আছে, এটা হচ্ছে আমার বডিতে একটা মেকানিজম, এটা এইভাবে হয়। এবারে যে 9 নম্বর অ্যাক্টিভেশন ফ্যাক্টরটা, সে কি করছে, 10 নম্বর অ্যাক্টিভেটেড ফ্যাক্টরটা, এই 10 নম্বর ফ্যাক্টরটাকে অ্যাক্টিভ 10 নম্বর ফ্যাক্টরে কনভার্ট করে দিচ্ছে। তাহলে এইটা পর্যন্ত আমাদের নতুনত্ব আছে, বাকি নিচের যে কটা আছে সবকটা কিন্তু কমন পাথওয়ে। আমি বললাম না, মানে এতটা পর্যন্ত ঠিকঠাক হয়, বাকিটা এক্সট্রিনসিক পাথওয়ের ক্ষেত্রে যা হয়, ইন্টেনসিক পাথওয়ের ক্ষেত্রে কিন্তু তাই হয়। দেখো এবার এই 10 নম্বর ফ্যাক্টরটা তো সেক্ষেত্রে আগের মতো অ্যাক্টিভ করছে প্রথম মিনেজ বা থ্রম্বোপ্লাস্টিনকে। এই প্রথম মিনেজটা কি করছে, 2 নম্বর ফ্যাক্টর যেটা আছে অর্থাৎ প্রথম মিন আছে, সেটাকে থ্রম্বিন টু অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 2 এ কনভার্ট করছে। এই অ্যাক্টিভ ফ্যাক্টর প্রথম মিন যেটা আছে, সেটা আর কি করছে, ফাইবিনোজেন অর্থাৎ অ্যাক্টিভ ফ্যাক্টর 1 কে ফাইবিন ইনসলিউবল ফাইবিনে কনভার্ট করছে প্রথমে। সেই ফাইবিনটা কি করছে আবার 13 নম্বর ফ্যাক্টরের হেল্পে ক্যালসিয়ামের সাহায্য নিয়ে স্টেবিলাইজ ফাইবিন ক্লট, মানে এমন একটা ক্লট করছে যেটা স্টেবিল কন্ডিশনে একটা ক্লট করছে, মানে সহজে ক্লটটা ডিসলভ হয় না, এই যে বলছে স্টেবিলাইজ ক্লট ফর্মেশন, মানে অনেকক্ষণ ক্লটটা স্টেবিলাইজ থাকে। দেখো পাশে লেখা আছে এই যে 13 নম্বর ফ্যাক্টরটা, এটা অ্যাক্টিভেট হচ্ছে কার দ্বারা বলতো, এই যে থ্রম্বিন মানে 2 নম্বর যে অ্যাক্টিভ ফ্যাক্টর আমরা দেখতে পেলাম থ্রম্বিন, সেই থ্রম্বিন ফ্যাক্টরটা কিন্তু এই ক্যালসিয়ামের প্রেজেন্সে হচ্ছে আমাদের এই ফ্যাক্টর 13টাকে অ্যাক্টিভেট ফ্যাক্টর করছে। এই 13 নম্বর অ্যাক্টিভেশন ফ্যাক্টরটা কোথায় কাজ আসছে, আমাদের সববার লাস্টে ফাইবিনটা যখন ইনসলিউবল থাকে, সেখান থেকে পুরোপুরি একটা স্টেবিলাইজ ক্লট ফর্মেশন করতে এই 13 নম্বর ফ্যাক্টরটা কিন্তু কাজে আসছে। বুঝা গেল? তার মানে কমন পাথওয়েটা একবার করলি আর নতুন করে করার দরকার নেই। তাহলে আমরা আলাদা দেখতে পেলাম কি, এখানে কি দেখতে পাচ্ছি না, প্রথমে ড্যামেজ এন্ডোথেলিয়াল সেলগুলো কি করছে, প্রথমে হচ্ছে আমাদের 13 নম্বর এই 12 নম্বর ফ্যাক্টরটাকে অ্যাক্টিভে কনভার্ট করে দিচ্ছে। এই অ্যাক্টিভ 12 নম্বর ফ্যাক্টরটা করছে কি,
11 নম্বর ফ্যাক্টর ইনঅ্যাক্টিভটাকে 11 নম্বর অ্যাক্টিভ ফ্যাক্টরে কনভার্ট করছে। এই অ্যাক্টিভ 11 নম্বর ফ্যাক্টরটা কি করছে, 9টাকে তার অ্যাক্টিভ 9 নম্বর ফ্যাক্টরে কনভার্ট করছে। এই 9 নম্বর অ্যাক্টিভ ফ্যাক্টরটা কি করছে, 10টাকে অ্যাক্টিভ 10 ফ্যাক্টরে কনভার্ট করছে। এরপর থেকে শুরু হয়ে গেল আমাদের কমন মেকানিজম। হ্যাঁ বল কি? না 12 নম্বর ফ্যাক্টর লেখার নাম লেখার দরকার নেই, যেতে নাম আমার লেখার দরকার কি আছে, যখন ফ্যাক্টরগুলো উল্লেখ করতে হবে তখনই লিখবি। 12 নম্বর ফ্যাক্টরটা বললি টিচার বুঝে যাবে। যদি আলাদা করে বলে যে ফ্যাক্টরগুলোর নাম লেখো তখন যেতে লিখবি। আর লিখলেও লিখতে পারে সেটা তোদের ইন্টারেস্ট, যদি মানে সেরকম ভাবে লিখতে হয় তাহলে তো ভালো জিনিস, আরো অ্যাপ্রোপ্রিয়েট হয়। কিন্তু অনেকটা হার্ড সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে, তো ওই জন্য নাও লিখলেও অসুবিধা নেই কিছু, বোঝা গেল? যদি মেনশন করে লিখতে পারিস তোদের ওপর ডিপেন্ড করছে, আমি তো বলে দিয়েছি। যদি মনে রাখতে পারিস অবশ্যই লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। তো এবার তারপর থেকে কমন মেকানিজম শুরু হয়ে গেল। এই যে 10 নম্বর অ্যাক্টিভেশন ফ্যাক্টরটা, এটা প্রথম ইমেজকে অ্যাক্টিভেট করছে, এ আবার ফ্যাক্টর 2 কে ফ্যাক্টর 2 অ্যাক্টিভে কনভার্ট করছে। অ্যাক্টিভ ফ্যাক্টর 2টা কি করছে, আবার আমাদের 1টাকে 5 ইনে কনভার্ট করছে। 5 ইনটা কিন্তু ক্লটের একদম আদি, মানে একদম আগের স্টেজ। এটা 13 নম্বর ফ্যাক্টরের সাহায্যে 5 ইন ক্লট ফর্মেশন করছে, একদম স্টেবিলাইজ ক্লট, এটা সহজে কিন্তু ডিসলভ হয় না ক্লটটা। এটা এই 13 নম্বর ফ্যাক্টরটাকে অ্যাক্টিভেট করছে কে, এই যে 5 ইন 2, অর্থাৎ 2 নম্বর অ্যাক্টিভ ফ্যাক্টরটা কিন্তু আমাদের 13 নম্বর ফ্যাক্টরটাকে অ্যাক্টিভেট করছে। এই 13 নম্বর অ্যাক্টিভেশন ফ্যাক্টরটা লাস্টে স্টেবিলাইজ ক্লট ফর্মেশনে কিন্তু হেল্প করছে। বোঝা গেল? প্রত্যেক জায়গাটা বুঝতে পারা গেছে? তার মানে আমাদের নতুন কি কি লাগছে, নতুন লাগছে আমাদের, দেখো এই মেন যেটা বুঝতে পারছি যে এখানে 12 নম্বর ফ্যাক্টর লাগছে, 11 নম্বর ফ্যাক্টর লাগছে, 9 নম্বর ফ্যাক্টর লাগছে। এই তিনটে কিন্তু আমাদের ইন্ট্রিনসিক ফ্যাক্টরের নিত্য নতুন ফ্যাক্টর। বাকি 10, 2 আগে যে কমন পাথওয়েটা তো কমন পাথওয়ে আছে, এই মানে এই তিনটে ফ্যাক্টর আছে জেনারেলি আমাদের লাগছে। বাকি সব কিন্তু কমন পাথওয়ের মধ্যে 10 নম্বর ফ্যাক্টর, 2 নম্বর ফ্যাক্টর, 1 নম্বর ফ্যাক্টর, এগুলো দেখো দেখলেই বুঝতে পারবি যে 2 নম্বর কমন পাথওয়ের মধ্যে আছে। আলাদা বলতে এক্সট্রিনসিক পাথওয়ে 3 নম্বর আর 7 নম্বর ফ্যাক্টরটা 3 এর ডবল 6, 1 এ 7, ঠিক আছে, ডবল করে 1 যোগ করো। আর এইদিকে হচ্ছে আমাদের একে একে আছে 12 নম্বর আছে, 11 নম্বর আছে, 9 নম্বর আছে। বাকি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো সব কমন পাথের মধ্যে পড়ে আছে। এটাই হচ্ছে আমাদের ক্লটিং মেকানিজম। এগুলো সিরিয়াল বাই সিরিয়াল আমাদের বডির মধ্যে, চিন্তা কর কত তাড়াতাড়ি হয়। এই এত বড় প্রসিডিওরটা কয়েক মিনিটের মধ্যে হয় ইন্টেনসিকটা, আর এক্সটেনসিকটা তো কয়েক সেকেন্ডের মধ্যে হয়। ভাব কতটা স্পিডে আমাদের এই ক্লটিং মেকানিজমটা হচ্ছে এবং কত তাড়াতাড়ি আমাদের বডিতে ক্লট ফর্মেশন হয়ে যায়। বোঝা গেল? বুঝতে সমস্যা হচ্ছে কারো ভাই? আচ্ছা চলো, এরপর আমাদের একটা জিনিস আজকে সব থেকে বড় ভালো একটা কনসেপ্ট, আজকে সুন্দরভাবে কনসেপ্টটা কিন্তু বুঝে না, আমি কিন্তু সুন্দর করে ছবি এঁকে দিয়েছি। নেক্সট আমাদেরকে জানতে হবে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। হোয়াট ডু ইউ মিন বাই দ্য এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস? দেখো আমি নামের মধ্যে উচ্চারণ করে বলে দিচ্ছি, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কথাটার মিনিং আমাকে বুঝতে হবে। তাহলে এরিথ্রো মানে কি? এরিথ্রোসাইট। ব্লাস্টোসিস মানে কি? ব্লাস্টোসিস মানে কি? ব্লাস্ট করে যাওয়া, বলে না ব্লাস্ট করে আছে, বোমটা ব্লাস্ট করে গেল। ব্লাস্ট মানে হচ্ছে ডিস্ট্রাকশন, ভেঙে যাওয়া হলো। ফিটালিস, ফিটালিস মানে ফিটাস, যারা সদ্যজাত শিশু, নিউবর্ন, তাদের কথা বলা হচ্ছে। তাহলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কথার অর্থ আমরা কেটে কেটে কি পেলাম? এরিথ্রোসাইটটা মানে আরবিসিটা ব্লাস্ট করে যাচ্ছে, মানে ডিস্ট্রাকশন হচ্ছে কোথায়? ফিটাসের বডিতে, সদ্যজাত শিশুর বডিতে এই এরিথ্রোব্লাস্টোসিসটা ব্লাস্ট করে যাচ্ছে, এটাকে বলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আমরা সবাই জানি আরবিসি ড্যামেজ হয়ে যায়। কালকে একজনকে ধরেছি, সে সম্ভবত আমাদের অনেকটা মানে হায়ার স্টাডি করে পড়ছে, তাকে হচ্ছে বলতো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস জিনিসটা কি? তো যখন বললো একটা কথা বললো, দাদা আরবিসি গুলো ভেঙে যায়। আচ্ছা কি করে, সেটা কিন্তু ডিটেলস তার মনে নেই। কিন্তু আমরা আজকে এমন ভাবে পড়বো যেন পুরো প্রসিডিওরটা মনে থাকে, কনসেপ্টটা আমি বলে দিলাম। কিন্তু আমি যখন কোনোদিন যদি ধরি, আমাকে পাতি বাংলা ভাষায় কিন্তু বুঝিয়ে বলবি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। দেখো কি বলছে ভালো করে, তাহলে আমরা নামটা বুঝতে পেরে গেলাম যে কি ব্যাপার। আচ্ছা এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা বোঝাতে গেলে আমাদেরকে একটা জিনিসের কথা অবশ্যই বলতে হয়, একটা হচ্ছে আরএইচ ফ্যাক্টর। আরএইচটা কি? আরএইচ হচ্ছে একটা ব্লাড গ্রুপিং সিস্টেম। যেমন আমাদের একটা ব্লাড গ্রুপিং সিস্টেম আছে এবিও, এ গ্রুপের ব্লাড, বি গ্রুপের ব্লাড, আমরা পরে আসছি। এ গ্রুপের ব্লাড, বি গ্রুপের ব্লাড,
এ বি গ্রুপের ব্লাড হয়, ও গ্রুপের ব্লাড হয়, বলে না তোর কি ব্লাড গ্রুপ রে, বলে আমার এ পজিটিভ, এ বলে বি পজিটিভ। আমরা আজকে বুঝিয়ে দেবো যে আমরা ব্লাডের টেস্ট কি করে করি, কিভাবে আমরা গ্রুপ আইডেন্টিফিকেশন করি, সেই প্রসিডিউরটা তোদেরকে আজকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু আমরা আজকে বুঝে নিচ্ছি এইরকম যেমন এবিও গ্রুপ একটা আছে, তেমনি আমাদের সেরকম আরএইচ গ্রুপ আছে। রেসাস নামক একটা মানকি ছিল, সেই রেসাস নামক একটা মানকির থেকে বডিতে কিন্তু প্রথম এটা করা হয়, যার জন্য তার থেকে রেসাস ফ্যাক্টর, এটাকে বলা রেসাস ফ্যাক্টর বা আরএইচ ফ্যাক্টর নাম হয়েছে। তাহলে দাদা আরএইচ ফ্যাক্টরটাকে তৈরি করেছিল ফার্স্ট আমাদের সায়েন্টিস্ট ল্যান্ডস্টেইনার এন্ড উইনার। দেখো উপরেই লেখা আছে নোটের উপরে, ল্যান্ডস্টেইনার এবং উইনার প্রথম 1940-তে আমাদের প্রথম কি করেছিল, এই যে আরএইচ ফ্যাক্টর, সেই আরএইচ ফ্যাক্টরটার কাজ কিন্তু করেছিল রেসাস নামক একটা মানকির বডিতে। এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন গেল। আরএইচ একটা কি ব্লাড গ্রুপিং সিস্টেম। একটা কথা মনে রাখবি, এই আরএইচ, আচ্ছা আমাদের ব্লাডের মধ্যে আমরা জানি অ্যান্টিজেন থাকে, তো সবাই জানিস তো যে আমাদের ব্লাডের মধ্যে অ্যান্টিজেন থাকে, অ্যান্টিবডি থাকে, এটা তো আমরা জানি, এটা আমরা সবাই পড়েছি, অ্যান্টিজেন বা অ্যান্টিবডি আমাদের ব্লাডের মধ্যে থাকবে, তাই তো। তো তেমনি এই আরএইচ ব্লাড গ্রুপের মধ্যে বিভিন্ন রকম অ্যান্টিজেন আছে। তো তার মধ্যে সবথেকে একটা ইম্পর্টেন্ট অ্যান্টিজেন যেটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে ডি পজিটিভ হচ্ছে ডি অ্যান্টিজেন। অর্থাৎ এই আরএইচ যে ব্লাড গ্রুপিং, এটা একটা ব্লাড গ্রুপিং সিস্টেম, এর মধ্যে যে অ্যান্টিজেনটা প্রেজেন্ট থাকে সেই অ্যান্টিজেনটার নাম কি বললাম, ডি অ্যান্টিজেন, মনে থাকবে, ক্যাপিটাল ডি অ্যান্টিজেন। এবার যাদের ব্লাডের মধ্যে ডি অ্যান্টিজেনটা প্রেজেন্ট থাকবে তাদেরকে বলবো আরএইচ পজিটিভ ব্লাড, আর যাদের প্রেজেন্ট থাকবে না আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপিং সিস্টেম বলবো। এটুকু কথা বুঝতে পারলে আগে, দেখ লেখাও আছে। তাহলে আরএইচ ফ্যাক্টর ইজ ওয়ান টাইপস অফ দ্য ব্লাড গ্রুপিং সিস্টেম, ঠিক আছে। যদি আরএইচ, তাহলে আরএইচ এর মধ্যে সবথেকে মেন অ্যান্টিজেন কে থাকে, ডি অ্যান্টিজেন। এই ডি অ্যান্টিজেনটাকে নিয়ে আমাদের মেন ফান্ডা। তাহলে এই ডি অ্যান্টিজেনটা যার ব্লাডের মধ্যে প্রেজেন্ট থাকবে তখন তাকে বলা হবে আরএইচ পজিটিভ। আর যদি ডি অ্যান্টিজেনটা প্রেজেন্ট না থাকে তাহলে সেটাকে কি বলবো, আরএইচ নেগেটিভ। কারো বুঝতে এইটুকুতে সমস্যা আছে? কারো সমস্যা আছে এখনো পর্যন্ত? কারো সমস্যা? এবার এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসে হয়টা কি দেখো দাদা, কেন আরবিসি গুলো ব্লাস্ট করে যায়, ডিস্ট্রাকশন হয়ে যায়? এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের অপর একটা নাম আছে, কি জানিস তো? বলছে হিমোলাইটিক অ্যানিমিয়া অফ দ্য নিউবর্ন চাইল্ড। মানে এর একটা অপর নাম হচ্ছে, একে বলা হয় হিমোলাইটিক অ্যানিমিয়া। মানে আমাদের যে সদ্যজাত শিশু, সেই সদ্যজাত শিশুর হিমোলাইটিক অ্যানিমিয়া, এটা এই রোগটার অপর নাম। তাহলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের অপর নাম হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়াতে আমরা কি দেখলাম না, আমাদের যে আরবিসি গুলো ডিস্ট্রাকশন হয়ে যায়, হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি হয়ে যায়, তাই তো, ঘাটতি হয়ে যায়, আরবিসি গুলো ভেঙে যায়, যার ফলে অ্যানিমিক কন্ডিশন দেখা যায়। তো আমাদের একবারে নিউবর্ন চাইল্ড, সদ্যজাত শিশু, তার বডিতে যদি হিমোলাইটিক কন্ডিশন দেখা যায়, সেটাই হচ্ছে অপর নাম হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। একই জিনিস, একে অপর একটা নামে আখ্যা দেওয়া হয়। এরপরে দেখো বলছে কি হয় কেসটা। দেখো যখন আমাদের বাচ্চা মায়ের সাথে প্লাসেন্টার মাধ্যমে যুক্ত থাকে, মানে যে মুহূর্তে বাচ্চাটা মায়ের পেটে থাকে, তো কেসটা কি হয় দেখো, মায়ের যে ব্লাড, মায়ের মাদার্স ব্লাডে কিন্তু ডি অ্যান্টিজেন থাকে না। কথা বোঝা গেল? মায়ের ব্লাডে ডি অ্যান্টিজেন থাকবে না, সে কারণের জন্য মায়ের ক্ষেত্রে বলতে হবে আরএইচ নেগেটিভ। আর যে বাচ্চার ব্লাডে কিন্তু ডি অ্যান্টিজেন থাকে, এই জন্য বাচ্চাটা হচ্ছে আরএইচ পজিটিভ। তাহলে আমাদের বাচ্চার ব্লাডটা হচ্ছে আরএইচ পজিটিভ এবং মায়ের ব্লাডটা হচ্ছে আরএইচ নেগেটিভ। এবার রিয়াকশনটা কি করে হয় দেখো, আমি ছবির মাধ্যমে দুটো এস্টাবলিশ করেছি। একটা হচ্ছে মায়ের ব্লাড সার্কুলেশন সিস্টেম, আর একটা হচ্ছে আমাদের ছেলের ফিটাস ব্লাড সার্কুলেশন সিস্টেম। দুদিকে আঁকা আছে, দেখো ছবিটা ভালো করে জুম করে দেখো, প্রত্যেকে জুম করে দেখো যে এই যে আমাদের আরএইচ, অর্থাৎ আমাদের যে ডি অ্যান্টিজেন, আমরা আরএইচ দেখো প্লাস প্লাস করে আঁকা আছে। প্লাস প্লাসটা তোদের সুবিধার জন্য করে দিয়েছি, এর অর্থ হচ্ছে এর মধ্যে ডি অ্যান্টিজেন আছে, ওই জন্যই প্লাস প্লাস। দেখো মায়ের ব্লাডের মধ্যে তাহলে গোল গোল গুলো কি দাদা, না গোল গোল গুলো হচ্ছে আরবিসি গুলো। এবং মায়ের অ্যান্টিজেনের মধ্যে দেখো কোনো প্লাস প্লাস নেই, তার মানে মায়ের ক্ষেত্রে ডি অ্যান্টিজেন নেই, অর্থাৎ মায়ের ক্ষেত্রে আরএইচ নেগেটিভ আর বাচ্চার ক্ষেত্রে হচ্ছে আরএইচ পজিটিভ। তাহলে এবার ঘটনাটা হয় কি, যেহেতু মায়ের ব্লাডের মধ্যে ডি অ্যান্টিজেন নেই, তা কি হয় জানিস, বাচ্চার বডি থেকে এই ডি অ্যান্টিজেনটা মুভমেন্ট হয়, বাচ্চার বডি থেকে ট্রাভেল করে এই ডি অ্যান্টিজেনটা কি হয়, মানে যাই কোথায়, মায়ের ব্লাডে চলে গেল,
ওই প্লাসেন্টার মধ্যে যুক্ত আছে, তাহলে সেখান থেকে মায়ের ব্লাড সার্কুলেশনের মধ্যে চলে গেল। যখনই বাচ্চা থেকে ডি অ্যান্টিজেনটা মায়ের ব্লাড সার্কুলেশনের মধ্যে চলে গেল, আমরা কি জানি অ্যান্টিজেন্সের রেসপন্সে আমাদের বডিতে কি তৈরি হয়? বল, অ্যান্টিজেনের রেসপন্সে আমাদের বডিতে কি তৈরি হয়? অ্যান্টিবডি তৈরি হয়। কিন্তু আমাদের এই যে RH পজিটিভটা ডি পজিটিভ অ্যান্টিজেনটা যাচ্ছে, সব তো চলে যাচ্ছে না, কিছু তো আমাদের বাচ্চার ব্লাড সার্কুলেশন আছে, তার মধ্যে কিছুটা মায়ের ব্লাড সার্কুলেশনে চলে গেল। এবার মায়ের ব্লাড সার্কুলেশন যখন অ্যান্টিজেনটা প্রবেশ করলো, সেই অ্যান্টিজেনের রেসপন্সে একটা অ্যান্টিবডি তৈরি হলো। বোঝা গেল? তাহলে কি বললাম, একটা অ্যান্টিবডি তৈরি হলো। এবার যে অ্যান্টিবডিটা তৈরি হলো, সেই অ্যান্টিবডিটা কিছুটা তো মায়ের বডিতে থাকলো, এবার সেই অ্যান্টিবডির কিছুটা কি করলো, আবার সে মায়ের বডি থেকে বাচ্চার ব্লাড সার্কুলেশনে চলে গেল। তাহলে যখন এই অ্যান্টিবডিটা কিছুটা মায়ের ব্লাড সার্কুলেশন থেকে বাচ্চার বডিতে, বাচ্চার ব্লাড সার্কুলেশনে চলে গেল, তখন বাচ্চার বডিতে কি আছে? অ্যান্টিজেন আছে। ওর এগেনস্টে যে অ্যান্টিবডিটা ফর্মেশন হয়েছিল, সেটা কিন্তু বাচ্চার বডিতে গেল। তাহলে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি দুটো মিলিয়ে কি হবে? এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি দুটো মিলিয়ে কি হবে? রিঅ্যাকশন হবে। এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি রিঅ্যাকশনকে আমরা কি বলবো? অ্যাগ্লুটিনেশন রিঅ্যাকশন বলবো, সেটা আমরা পরে আছে। অর্থাৎ অ্যান্টিজেন আর অ্যান্টিবডি রিঅ্যাকশনটাকে কি বলবো? অ্যাগ্লুটিনেশন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনের ফলে আরবিসি ডিস্ট্রাকশন হবে, ভাঙতে শুরু করবে, তখন কিন্তু আস্তে আস্তে ফিটাসটা ডেথ হয়ে যাবে। এই হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের ফান্ডা। এই অ্যান্টিজেনটা যেটা মায়ের বডিতে নেই, সেটা মায়ের ব্লাডে গেল, তার রেসপন্সে একটা অ্যান্টিবডি তৈরি হলো, সেই অ্যান্টিবডিটা আবার মুভমেন্ট করতে বাচ্চার বডির দিকে। তাহলে আগের যে অ্যান্টিজেন ছিল, তার সাথে এই অ্যান্টিবডিটা রিঅ্যাকশন হবে। আর অ্যান্টিজেন তাহলে সিমিলার টাইপের অ্যান্টিজেন, আর সিমিলার টাইপের ও রেসপন্সে সিমিলার টাইপের অ্যান্টিবডি, দুটো মিক্স হয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করবে, করে আমাদের কি হবে? আরবিসি গুলো ডিস্ট্রাকশন হয়ে যাবে। আর আরবিসি গুলো ডিস্ট্রাকশন হয়ে যাওয়া মানে ফিটাস যেহেতু মানে বাচ্চা মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। অর্থাৎ এরিথ্রোসাইটগুলো ব্লাস্ট করে যায় ফিটাসের বডিতে, নিউবর্ন যে সদ্যজাত শিশু। ওই জন্যই তারপর নিচে একটা কথা লেখা আছে, দেখো এই কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো। ইন কেস অফ দ্য ফার্স্ট ট্রান্সফিউশন, যখন আমরা প্রথমবারের জন্য ব্লাড ট্রান্সফিউশন করব এরকম ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু কোনো অ্যাগ্লুটিনেশন রিঅ্যাকশন হবে না। অ্যাগ্লুটিনেশন রিঅ্যাকশন মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন, মানে প্রথম ট্রান্সফিউশনের ক্ষেত্রে হবে না। কেন হবে না দাদা? প্রথমের ক্ষেত্রে হলো না কেন? একটা তো টাইম লাগে, এই যে প্রসিডিওরটা হচ্ছে যাচ্ছে, এর জন্য মিনিমাম একটা টাইম লাগে। অর্থাৎ অ্যান্টিবডির রেসপন্স মানে অ্যান্টিবডিটা তৈরি হতে একটা টাইম সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। অ্যান্টিবডিটা তৈরি হবে, সেই অ্যান্টিবডিটা অ্যান্টিজেনের সাথে রিঅ্যাকশন করবে, একটা তো পার্টিকুলার টাইম লাগে। ওই জন্য সবার ফার্স্ট যখন ব্লাড ট্রান্সফিউশনটা করা হয়, তখন কিন্তু আমাদের কোনো অ্যাগ্লুটিনেশন রিঅ্যাকশন ঘটে না। বাট ইন কেস অফ দ্য সেকেন্ড ট্রান্সফিউশন, অ্যাগ্লুটিনেশনটা কিন্তু রিঅ্যাকশনটা কিন্তু হয়, তখন সেই টাইমটা পেয়ে যাচ্ছে। সেকেন্ড বা দ্বিতীয়বার যখন ব্লাড ট্রান্সফিউশনটা করব, তখন কিন্তু আমাদের রিঅ্যাকশনটা হয়। কথাটা বোঝা গেল? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বল, কোশ্চেন কর। কোথা থেকে আসে আর কি ব্লাডের মধ্যে থাকে? হ্যাঁ, মায়ের মধ্যে নেগেটিভ থাকে, মাদার ব্লাডের মধ্যে থাকবে না, এটা নিয়মটাই এটা। তুই যেখানে পারিস সেটা দেখবি, খুঁজে নিবি। হুম। না, তখন এই যে অ্যান্টিবডিটা তৈরি তো হয় তখন মায়ের বডিতে, কেন অ্যান্টিবডিটা গেলে তবে তো রিঅ্যাকশনটা হবে। তো এই যে অ্যান্টিবডিটা তৈরি হয় তার জন্য একটা পার্টিকুলার সময় লাগে না, তো এই সময়ের আগেই প্রথম ক্ষেত্রে কোনো প্রবলেম, হ্যাঁ প্রথম ক্ষেত্রে ওই জন্যই কোনো প্রবলেমটা হয় না, সেকেন্ড বারের ক্ষেত্রে হয় এই প্রবলেমটা। আরে মায়ের ক্ষেত্রে তো তার অ্যান্টিবডিটা থেকেই গেল না, মায়ের ক্ষেত্রে তো অ্যান্টিবডিটা থেকেই গেল। যখন সেকেন্ড বাচ্চাটা হবে সে তো আবার অ্যান্টিজেন নিয়েই থাকবে, তখন তখন মায়ের ক্ষেত্রে যে অ্যান্টিবডিটা আছে সে তখন অনায়াসে যে অ্যান্টিবডিটা প্রথম একদম ফার্স্ট স্টেপের ক্ষেত্রে অ্যান্টিবডিটা চলে যাবে। তো মায়ের তো অলরেডি তৈরি হয়েই আছে, ফার্স্ট ক্ষেত্রে কিন্তু ছিল না। অ্যান্টিজেনটা যাওয়ার পরে অ্যান্টিবডি তৈরি হবে, তারপর সেই অ্যান্টিবডি আবার বাচ্চার বডিতে যাবে, তারপর রিঅ্যাকশনটা হবে। কিন্তু সেকেন্ড বাচ্চা যখন আসছে, তখন মানে বাচ্চার বডি থেকে অ্যান্টিজেন এলে যে অ্যান্টিবডিটা তৈরি হবে, তার জন্য ওয়েট করতে থাকতে হচ্ছে না, কেন আগে থেকেই মায়ের বডিতে অ্যান্টিবডিটা তৈরি হয়ে আছে। কিন্তু কথা বোঝা গেল?
তখন যে নতুন করে অ্যান্টিবডিটা তৈরি হবে, তারপর আবার অ্যান্টিবডিটা ট্রাভেল করবে, প্রথমে তৈরি হয়েই আছে, যখন হবে তখন সেই অ্যান্টিবডিটা প্রথমেই মানে খুব কম টাইমের মধ্যেই চলে গেলে বাচ্চার ব্লাডে সেখানে রিয়াকশনটা করে ফেলতে পারবে। না, সব বাচ্চার ক্ষেত্রে হবে না, এই যে পজিটিভ আর নেগেটিভের কম্বিনেশন যখন থাকবে। RH ফ্যাক্টর পজিটিভ এবং নেগেটিভের, দাদা RH ফ্যাক্টরের ব্যাপারটা কি টেস্ট করা হয় তো, RH একটা ফ্যাক্টর, এর জন্য আলাদা অ্যান্টিবডি পাওয়া যায়, অ্যান্টিবডি, তো এইটা টেস্ট করতে পাওয়া যায়, ওই জন্য আগে টেস্ট করে দেখে নিতে হয় যে RH পজিটিভটা কার পজিটিভ আছে নেগেটিভ আছে। আমি বলছি একটু পরে কিভাবে টেস্ট হয়, কিভাবে বুঝতে পারবো কি, এই যে তোরা ঠিক করছিস দাদা আমার A পজিটিভ ব্লাড, B পজিটিভ ব্লাড, কি করে করিস, এটাই আমার বলার কথা, বলছি তারা। দেখো এরপর আমি তার আগে আমি আরেকটা জিনিস বলে দিই, ABO ব্লাড গ্রুপিংটা, তারপর আমরা কি করে টেস্ট করে ব্লাড গ্রুপিংটা করি সেটা আমি বলে দিচ্ছি। সময় তো একটু কম আছে আমাদের, তোদের ক্লাস আছে, একটু দাঁড়া আমি বলে দিই এটা। দেখো বের করো ABO ব্লাড গ্রুপিং সিস্টেমটা বের করো। ABO ব্লাড গ্রুপিং সিস্টেম বের করেছি সবাই। ABO ব্লাড গ্রুপিং সিস্টেম, এটা আমরা অবশ্যই 11-12 থেকে পড়েছি, তো আজকে কিছু কনসেপ্ট করার ব্যাপার আছে, যেটা তোদের জিনিসটা মানে তোদেরকে কোশ্চেন করবো আমরা। তা ABO ব্লাড গ্রুপিং সিস্টেমে দেখতে পাচ্ছি কার্ল ল্যান্ডস্টেইনার ডিসকভার করেছিল 1901-এ। 1901-এ হচ্ছে ABO ব্লাড গ্রুপিং সিস্টেমটা ডিসকভার হয়, এর জন্য নোবেল প্রাইজ পায় 1930-এ। ABO ব্লাড গ্রুপিং সিস্টেমটা ডিসকভার করার পর নোবেল প্রাইজ পায় কখন, 1930-এ। এবার আবার জানতে হবে যে এই যে আমাদের একটা কথা বলে অ্যান্টিজেন, আচ্ছা অ্যান্টিজেনের অপর একটা নাম আমরা পড়েছিলাম, অ্যান্টিজেনের অপর একটা নাম হচ্ছে অ্যাগ্লুটিনেশন, অ্যাগ্লুটিনোজেন, অ্যান্টিজেনের অপর নাম কি বললাম, অ্যাগ্লুটিনোজেন, আর অ্যান্টিবডির অপর নাম কি, অ্যাগ্লুটিনিন। দেখো নোটের মধ্যে লেখা আছে, এটা কিন্তু আমাদের অপর নামগুলো মনে রাখতে হবে, কেন অনেক সময় এই নামে ডাকলে আমরা চিনতে পারবো না। আচ্ছা এবার ব্লাড গ্রুপিং সিস্টেমে কি করেছিল না, 4টে গ্রুপের ব্লাডে ভাগ করেছিল, একটা A ব্লাড গ্রুপ, একটা B ব্লাড গ্রুপ, একটা AB ব্লাড গ্রুপ, একটা O ব্লাড গ্রুপ, 4টে ব্লাড গ্রুপ। এবার আমরা একটু জিনিস জেনে নিই, A ব্লাড গ্রুপের মধ্যে কি থাকে, কি কি অ্যান্টিজেন থাকে, কি কি অ্যান্টিবডি থাকে। B ব্লাড গ্রুপের মধ্যে কি কি থাকে, দেখো A ব্লাড গ্রুপ, দেখো আমি বিভিন্ন সাইন করে দিয়েছি, দেখো A ব্লাড গ্রুপের মধ্যে থাকবে A অ্যান্টিজেন, B ব্লাড গ্রুপের মধ্যে থাকবে B অ্যান্টিজেন, AB ব্লাড গ্রুপের মধ্যে থাকবে AB অ্যান্টিজেন, O ব্লাড গ্রুপের মধ্যে কিন্তু কোনো অ্যান্টিজেন থাকবে না। দেখো A প্রকার অ্যান্টিজেনটাকে আমি একটা স্ট্রাকচার দিয়ে ইয়ে করেছি, আর B প্রকার অ্যান্টিজেনটাকে আমি একটা স্ট্রাকচার দিয়ে ইয়ে করেছি, ওগুলো হচ্ছে ব্লাডের আরবিসি, ওর মধ্যে আমাদের অ্যান্টিজেনটা প্রেজেন্ট থাকে, ওটাকে বোঝার সুবিধার জন্য আমি স্ট্রাকচার দিয়ে রেখেছি। তোরা কি বুঝতে পারলি ব্যাপারটা, বুঝতে পারলি? এবার অ্যান্টিবডি কি থাকে দেখতে হবে, A ব্লাড গ্রুপ যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু B অ্যান্টিবডি থাকবে, B ব্লাড গ্রুপের মধ্যে কি থাকবে, A অ্যান্টিবডি থাকবে, মানে অ্যান্টিবডিটা উল্টো থাকছে, A এর মধ্যে A অ্যান্টিজেন থাকছে, B এর মধ্যে B অ্যান্টিজেন থাকছে, AB এর মধ্যে AB অ্যান্টিজেন থাকছে, O এর মধ্যে কোনো অ্যান্টিজেন থাকছে না। অ্যান্টিবডির ক্ষেত্রে A এর মধ্যে ঠিক উল্টো, B অ্যান্টিবডি থাকবে, B এর মধ্যে A অ্যান্টিবডি থাকবে, AB এর মধ্যে কি থাকবে, AB এর মধ্যে কোনো অ্যান্টিবডি থাকবে না, O এর মধ্যে AB দুটো অ্যান্টিবডি থাকবে। এটা হচ্ছে আমাদের পুরনো কনসেপ্ট, আমরা টুকটাক করে সবাই জানি, যারা জানলেন এখানে লেখা আছে পড়ে নিতে পারি। এবার অ্যাগ্লুটিনেশন রিঅ্যাকশন ব্যাপারটা কি আমাকে জানতে হবে। ইট অকার্স ডিউ টু দ্য রিঅ্যাকশন বিটুইন দ্য সেম টাইপস অফ দ্য অ্যান্টিজেন এন্ড অ্যান্টিবডি, মানে আমাদের দুটো সিমিলার টাইপের যদি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে রিঅ্যাকশন হয়, ধরো A টাইপের অ্যান্টিজেন A টাইপের অ্যান্টিবডির সাথে যদি রিঅ্যাকশন হয়, B টাইপের অ্যান্টিজেন B টাইপের অ্যান্টিবডির সাথে যদি রিঅ্যাকশন হয়, তবেই কিন্তু আমাদের অ্যাগ্লুটিনেশন রিঅ্যাকশনটা হবে, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডিটা হবে। ডিফারেন্ট টাইপের সাথে কখনো হবে না কিন্তু, ধরো A গ্রুপের সাথে B অ্যান্টিবডির বা B অ্যান্টিজেনের সাথে A অ্যান্টিবডির এইভাবে কিন্তু কোনোভাবে অ্যাগ্লুটিনেশন হয় না, এটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার করতে হবে। এবার একটা কথা বলছি, আচ্ছা O কে কি সার্বিক দাতা বলা হয় আর AB কে সার্বিক গ্রহীতা বলা হয়, এই কনসেপ্টটা কি ঠিক? তোদের মতে কি বল, তোরা কতটুকু জানিস আমি জিজ্ঞেস করছি, বল। O কে কি সার্বিক দাতা বলা, AB কে সার্বিক গ্রহীতা বলা, এটা কি ঠিক? কে কে পড়েছিস তোরা, কি পড়েছিস তোরা? আচ্ছা এই যে O নেগেটিভ বললি না, এই O নেগেটিভ পজিটিভের ব্যাপারগুলো আজকাল নেই, জানিস তো, আজকাল এগুলো নেই।
এখন জানিস কি, এখন কাউকেই সার্বিক দাতা বলা যাবে না, কাউকে সার্বিক গ্রহীতা বলা যাবে না। কথা বোঝা গেল? আগেকার যুগে কিছু মাইনর কেসে এগুলো করা হতো, কম সম যেগুলোর মানে ইয়ে করা হতো। এখনকার যুগে এইসব না চলে না। যার যা ব্লাড গ্রুপ তাকে সেই ব্লাড গ্রুপ দিতে হবে, সিরিয়াস কমপ্লিকেশন হতে পারে। তার প্রমাণ করতে হবে তো যে কেন আমরা ওকে সার্বিক দাতা বলবো না, আর কেন আমরা এ বি কে সার্বিক গ্রহীতা বলবো না, কি হতে পারে, তাই তো? তার প্রমাণ করতে হবে তো আমাকে। আমি মুখে বলে দিলাম যে এখনকার যুগে এটা চলে না বা এখনকার ট্র্যাডিশন এটা হয় না, পরীক্ষার খাতায় লিখতে পারিস, কিন্তু এইভাবে লিখে দিবি, ইন ওল্ডার ডেজ ইন নাও ডেজ, এরকম করে লিখে দিবি। মানে পুরোনো যুগে এটা ভাবা হতো, কিন্তু এখনকার এই কনসেপ্টটা ভুল। পরীক্ষায় যখন লিখবি এটা এইভাবে লিখে দিবি। দেখো নেক্সট পেজে চলে এসো, আমি প্রমাণ করে দিই কেন ওকে সার্বিক দাতা বলবো না, কেন এবিকে সার্বিক গ্রহীতা বলবো না। নেক্সট পেজে আয় সবাই। দাদা কোথায় গেল? নেক্সট পেজটা পেয়েছিস? প্রত্যেকে পেয়েছিস? একটু আবদা হয়ে গেছে রে ছবিটা। নেক্সট পেজটা পেয়েছিস? পেয়েছিস? নেক্সট পেজ পেয়েছিস? ইন ওল্ডেন ডেজ, একবার ওল্ডার বা ওল্ডেন যা লিখবি। আগেকার যুগে যে হতো সেখানে বলছে এবি গ্রুপ ইজ অলসো কল্ড অ্যাজ দ্য ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, মানে এটাকে বলা হচ্ছে সার্বিক গ্রহীতা। আর ও ব্লাড গ্রুপকে বলা হতো ইউনিভার্সাল ডোনার, অর্থাৎ সার্বিক দাতা। দেখো, ইন দ্য নাও ডেজ ইউনিভার্সাল রিসিপিয়েন্ট কনসেপ্ট এন্ড ইউনিভার্সাল ডোনার কনসেপ্ট ইজ রং। বুঝা গেল? কিভাবে দেখো, আচ্ছা আমরা একটা জিনিস স্পষ্ট, আবজা হয়ে গেল ছবিটা রে, বুঝতে অসুবিধা হবে তোদের। দেখো আমরা একটা জিনিস, আবজা লাগছে না, জায়গাটা বুঝে নে। আমরা একটা জিনিস বুঝতে পারছি, দেখো এ ব্লাড গ্রুপের মধ্যে, এ ব্লাড গ্রুপের মধ্যে দেখো রে বাবা ছবিটা আবজা হয়ে গেছে না, এটা এইভাবে হবে না, ভালো করে ছবিটা না পাঠালে হবে না, বুঝতে পারবি না। 1 মিনিট দাঁড়া, 1টা মিনিট আমাকে দে, 1 মিনিট, আমি ছবিটা তুলে পাঠিয়ে দিচ্ছি। এটা হাতা, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পারছিস? আচ্ছা 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 দেখ, এবার হচ্ছে এ ব্লাড গ্রুপের মধ্যে অ্যান্টিজেন কে ছিল? এ অ্যান্টিজেন ছিল। অ্যান্টিবডি কি ছিল? আচ্ছা অ্যান্টিবডিটাকে বোঝার জন্য আমি ক্যাপিটাল স্মল করেছি, ঠিক আছে? দেখো সবাই দেখো ছবিটা ভালো করে লক্ষ্য করো। এ ব্লাড গ্রুপের মধ্যে এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিবডি আছে। বি ব্লাড গ্রুপের মধ্যে বি অ্যান্টিজেন আছে, এ অ্যান্টিবডি আছে। আর ও ব্লাড গ্রুপের মধ্যে নো অ্যান্টিজেন, কিন্তু এ আর বি অ্যান্টিবডি। এবি ব্লাড গ্রুপের মধ্যে নো অ্যান্টিবডি, এ বি অ্যান্টিজেন, তাই তো? তাহলে এবার আমরা একটা জিনিস দেখি, তাহলে আমরা কি বলছি? ওকে বলছি সার্বিক দাতা, তাই তো? তাহলে আমরা প্রথমে একটা কনসেপ্ট ক্লিয়ার করি, এ গ্রুপের ব্লাডের রক্ত বি গ্রুপ ব্লাডকে দিতে পারবো না। ধর আমার এ গ্রুপ, তোদের কারো বি, আমার ব্লাডটা ওইকে দিতে পারবো না। কেন পারবো না? দেখো এ ব্লাড গ্রুপের মধ্যে অ্যান্টিজেন কি আছে? এ অ্যান্টিজেন আছে। অ্যান্টিবডি কি আছে? বি অ্যান্টিবডি আছে। বি ব্লাড গ্রুপের মধ্যে অ্যান্টিজেন কি আছে? বি অ্যান্টিজেন আছে। অ্যান্টিবডি কি আছে? এ অ্যান্টিবডি আছে। তাহলে দেখো অ্যান্টিজেনও এ, আবার অ্যান্টিবডিও এ, দুটো তো সিমিলার টাইপ। তাহলে আমি আগেই কি বললাম যে সিমিলার টাইপ অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি রিঅ্যাকশন যদি হয় তাহলে কিন্তু কি হবে? অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনে অ্যাগ্লুটিনেশন হবে। সেক্ষেত্রে কিন্তু কোনো মতেই দেওয়া যাবে না। আবার যদি আমার ব্লাড গ্রুপ বি হয়, তোমার যদি এ হয়, তাহলে বি গ্রুপের মধ্যে বি অ্যান্টিজেন আর এ অ্যান্টিবডি আছে, আর এর মধ্যে এ অ্যান্টিজেন বি অ্যান্টিবডি আছে। তাহলে এই যে বি অ্যান্টিজেন আর এ ব্লাড, আমার তো বি অ্যান্টিজেন আছে আর তোর ব্লাড গ্রুপের মধ্যে বি অ্যান্টিবডি আছে, তাহলে সিমিলার টাইপ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হচ্ছে, যার ফলে অ্যাগ্লুটিনেশন হচ্ছে। তার মানে এ ব্লাড গ্রুপের রক্ত বি কে, বি এর ব্লাড গ্রুপের রক্ত এ কে দেওয়া যাবে না। গেল। এবার দাদা ও তো সার্বিক দাতা, ও এর ব্লাড গ্রুপের রক্তকে সবাইকে দিতে পারবো? আচ্ছা আমি দেখে নিচ্ছি। ধর আমি ও ব্লাড গ্রুপ, আমার রক্তটা আমি এ ব্লাড গ্রুপের ইয়েকে দিতে চাইছি, দাতা আমি দেবো। দেখো ও এর মধ্যে কি আছে? কোনো অ্যান্টিজেন নেই, কিন্তু অ্যান্টিবডি দুটো আছে, এ আর বি অ্যান্টিবডি। এবার আমি এ ব্লাড গ্রুপের পার্সনকে আমি রক্তটা দিচ্ছি। এ ব্লাড গ্রুপের মধ্যে অ্যান্টিজেন কি আছে? এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিবডি আছে। তাহলে আমাকে একটা কথা বল, ও আর এর মধ্যে কি সিমিলার টাইপের অ্যান্টিজেন অ্যান্টিবডি আছে? ও আর এর মধ্যে কি সিমিলার টাইপের অ্যান্টিজেন আছে? বি আছে। দেখো এ ব্লাড গ্রুপের মধ্যে, না ভুল বললি, এ ব্লাড গ্রুপের মধ্যে অ্যান্টিজেন আছে হচ্ছে এ, আর ও ব্লাড গ্রুপের মধ্যে অ্যান্টিবডি আছে, এ এন্ড বি অ্যান্টিবডি, তার মানে দুটোই আছে। তাহলে এই যে এ অ্যান্টিবডি
আর ব্লাড গ্রুপের মধ্যে যে এ ব্লাড গ্রুপের মধ্যে এ অ্যান্টিজেন দুটোর মধ্যে রিঅ্যাকশন করতে পারে, কমপ্লিকেশন হতে পারে। তাহলে আমরা কি করে ও গ্রুপের ব্লাডটাকে এর কাছে দেবো? আচ্ছা ছাড়ো, এবার ও ব্লাড গ্রুপের ব্লাডটাকে আমরা বি ব্লাড গ্রুপকে দেবো। দেখো তাহলে ও এর মধ্যে দুটো অ্যান্টিবডি আছে, ছবিটার দিকে ভালো করে ফোকাস কর, এ আর বি স্মল, আর বি ব্লাড গ্রুপের মধ্যে আছে বি অ্যান্টিজেন এ অ্যান্টিবডি। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে বি অ্যান্টিজেন যে ক্যাপিটাল বিটা আছে সেই অ্যান্টিজেনের সাথে এখানে যে বি অ্যান্টিবডি আছে দুটোর মধ্যে রিঅ্যাকশন হবে, অ্যাগ্লুটিনেশন রিঅ্যাকশন হবে, সিমিলার টাইপ অ্যান্টিজেন অ্যান্টিবডি। তাহলে আমরা কি করে ও ব্লাড গ্রুপের রক্ত বি কে দেবো? আর এই কনসেপ্ট থেকে তো আমরা এ বি কেও দিতে পারবো না। তাহলে আমাদের ওকে যে সার্বিক দাতা বলছি, কোন দিক থেকে ঠিক লজিকটা? আগেকার যুগে দেওয়া হতো, তখন এত কিছু প্রসিডিওর ছিল না, এত কিছু ভাবা হতো না, কমপ্লিকেশন কম ছিল। কিন্তু এখনকার যুগে কিন্তু যে কোনো কমপ্লিকেশন হয়ে যেতে পারে, মানে যে কোনো সময় যে কোনো বিপদ হয়ে যেতে পারে। এই কারণের জন্য কিন্তু আমাদের ওকে সার্বিক দাতা বলা কথাটা এখনকার যুগে সত্য না। এবার এবি কে সার্বিক গ্রহিতা বলছি, তাই তো? এবি কে আমরা সার্বিক গ্রহিতা বলছি, কি করে হবে? এবি ব্লাড গ্রুপের মধ্যে কোনো অ্যান্টিবডি নেই, এ আর বি অ্যান্টিজেন আছে, তার মানে সবার ব্লাড নিতে পারে। আচ্ছা আমি মানছি আমার এবি ব্লাড গ্রুপ, আমার মধ্যে এ আর বি অ্যান্টিজেন আছে। এবার তোদের কোনো একজনের ব্লাড গ্রুপ হচ্ছে এ, তাহলে তোরা আমাকে রক্ত দিচ্ছিস। তাহলে তোদের যাদের এ ব্লাড গ্রুপের রক্ত তাদের মধ্যে এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিবডি আছে। আর আমার কাছে কি অ্যান্টিজেন আছে? এ আর বি দুটো অ্যান্টিজেন আছে। তাহলে এ ব্লাড গ্রুপের মধ্যে যে বি অ্যান্টিবডি আছে সেই বি অ্যান্টিবডিটার সাথে আমার ব্লাড গ্রুপের যে বি অ্যান্টিজেনটা আছে এবি, তার কমপ্লিকেশন হতে পারে, সিমিলার টাইপ অ্যান্টিজেন অ্যান্টিবডি। আবার যদি তোদের মধ্যে কারো ব্লাড গ্রুপিং বি হয় তাহলে কিন্তু আমি নিতে পারবো না আমার এবি ব্লাড। কেন পারবো না? তাহলে বি এর মধ্যে বি অ্যান্টিজেন অ্যান্টিবডি আছে আর এবির মধ্যে দুটো অ্যান্টিজেনই আছে। তাহলে এই যে বি এর মধ্যে এ অ্যান্টিবডি আর আমার মধ্যে যে এ অ্যান্টিজেন আছে তার মধ্যে কিন্তু রিঅ্যাকশন হবে সিমিলার টাইপ। অর্থাৎ মোটামুটি একটা ক্যাপিটাল একটা স্মল এ যদি দুটো সিমিলার দুটো গ্রুপের মধ্যে কমন দেখতে পাই, আমরা ম্যাথে যেমন কমন করি না, সেই কমন যদি দেখতে পাই তাহলে কিন্তু সেম অ্যান্টিজেন আর অ্যান্টিবডির মধ্যে অ্যাগ্লুটিনেশন রিঅ্যাকশন হবে। ওই জন্য কিন্তু আমরা এবি কে সার্বিক দাতা বলতে, সার্বিক গ্রহিতা বলতে পারি না, ওকে সার্বিক দাতা বলতে পারবো না। এটা হচ্ছে লজিক। কেসটা ক্লিয়ার হয়েছে সবারই? কেসটা ক্লিয়ার হয়েছে তো? বাকিদের কোনো সমস্যা আছে? বাকিদের বাকিরা চুপ কেন? বাকিদের প্রীতম স্যার, আকাশ, বাকিরা মনোজ, যদি সমস্যা হয় পার্সোনালি আমাকে ফোন করে নিবি। আচ্ছা এবার ঘটনা হচ্ছে যে নেক্সট, হ্যাঁ এবার মিউট কর। এবার নেক্সট হচ্ছে আমাদের আর লাস্ট আজকে দুটো জিনিস, তাহলে আমার আজকে টপিক শেষ, তোরা ক্লাস অ্যাটেন্ড করতে পারবি। সেটা হচ্ছে থ্রম্বোসিস কি, হোয়াট ইজ থ্রম্বোসিস, হোয়াট ইজ হিমোফিলিয়া। এগুলো তোরা মোটামুটি টুকটাক সবাই পড়িস, তো আমি একটু মনে করিয়ে দিই, নোটের মধ্যে লেখা আছে। থ্রম্বোসিস কথা অর্থ হচ্ছে ইন্ট্রাভাস্কুলার ক্লটিং অফ দ্য ব্লাড। তার মানে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে ইন্ট্রাভাস্কুলার মানে ব্লাড ভেসেলের ভিতরে, ইন্ট্রা মানে কি ভিতরে, ভাস্কুলার মানে কি ব্লাড ভেসেল, তাহলে ইন্ট্রাভাস্কুলার মানে ব্লাড ভেসেলের ভিতরে যদি ক্লট ফর্মেশন হয়, ব্লাড যদি তঞ্চিত হয়ে যায়, তখন সেটাকে আমরা থ্রম্বোসিস বলবো। তাহলে এই থ্রম্বোসিস কন্ডিশন যদি হয় তাহলে কি কি ক্ষতি হতে পারে দাদা আমাদের? এই থ্রম্বোসিস কন্ডিশন হলে ধরো আমাদের ব্রেনের মধ্যে যে আর্টারি থাকে তার নাম কি বলেছিলাম বলো? সেরিব্রাল আর্টারি, মনে রাখবি। ব্রেনের একটা পার্ট আছে গুরু মস্তিষ্ক, মনে আছে? গুরু মস্তিষ্ক, সেরিব্রাম, লঘু মস্তিষ্ক, সেরিবেলাম ইংলিশে বলে, সেই তার থেকে নাম অনুসারে সেরিব্রাল আর্টারি। আর আমাদের হার্টের মধ্যে কি আছে? করোনারি আর্টারি। তাহলে আমাদের সব থেকে মেন বডি হচ্ছে কিডনি আর হার্ট আর ব্রেন, এই দুটোকে আগে ঠিক রাখতে হবে। তো এই সেরিব্রাল এবং করোনারি আর্টারির মধ্যে যদি কোনো রকমের ব্লাড কোয়াগুলেশন হয়, অর্থাৎ ইন্ট্রাভাস্কুলার ক্লটিং হয়ে যায়, ব্লাড ভেসেলের মধ্যে যদি ক্লটিং, তখন আমরা কি বলবো? থ্রম্বোসিস বলবো। তাহলে পুরো ব্যাপারটাকে বলবো করোনারি থ্রম্বোসিস বা সেরিব্রাল থ্রম্বোসিস। ব্রেনের মধ্যে হলে সেরিব্রাল থ্রম্বোসিস, হার্টের আর্টারির মধ্যে হলে করোনারি থ্রম্বোসিস। তাহলে যদি হয়ে যায় তাহলে ব্লাড ঠিকঠাক পাস করতে পারবে না, ক্লট পড়ে যাওয়ার কারণে ব্লাড সাফিসিয়েন্ট ব্রেনের মধ্যে ব্লাডের যোগান পাবো না, অক্সিজেনের যোগান পাবো না, হার্ট পার্টিকুলার পরিমাণে ব্রেন ব্লাড পাবে না, অক্সিজেন পাবে না, যার ফলে কি হবে তো বুঝতেই পারছিস। ব্লাড ছাড়া ব্রেন চলবে কি করে, ব্লাড ছাড়া হার্ট চলবে কি করে? বোঝা গেল? এটাকে বলে থ্রম্বোসিস, কথাটা বোঝা গেল? এরপর হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়াটা আমরা সবাই জানি, এই যে আমাদের যে ফ্যাক্টর, এই যে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর যেটা, সেই হিমোফিলিক ফ্যাক্টর যেটা ক্রিসমাস ফ্যাক্টর, ফ্যাক্টর 8,
ফ্যাক্টর 8 এর ডেফিসিয়েন্সি, এটা জেনারেলি জেনেটিক্যালি কারণে হতে পারে। জেনেটিক্যালি মানে একদম আমাদের কি বলবো জিনগত একটা ব্যাপার, ডিসঅর্ডার, বোঝা গেল? এটা আমাদের এই ফ্যাক্টর 8 টা অ্যাবসেন্সের কারণে কিন্তু এই হিমোফিলিয়াটা হয়। একটা কথা মনে রাখবি, এই হিমোফিলিয়া কন্ডিশনটা কিন্তু ওম্যানের হবে না, কোনো মহিলার কিন্তু হবে না, এটা কিন্তু শুধুমাত্র মেনের হবে। মহিলা শুধু এটাকে ক্যারি করে জিনটাকে, বাট এর কিন্তু হয় না, ট্রান্সমিটেড করে, এটাকে বহন করে, কিন্তু মেনলি রোগটা হয় মেনের ক্ষেত্রে। এই যে হিমোফিলিয়াটা কি হয়, হিমোফিলিয়া দাদা, হিমোফিলিয়াটা এমন হয় যখন এই ফ্যাক্টর অ্যাবসেন্স হয় না, তখন হচ্ছে তোর বডিতে ব্লাড ব্লাডের মধ্যে ব্লাড আর ক্লট হবে না, ব্লাড বেরিয়ে যাবে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে। মানে তোর কোনো একটা জায়গায় যদি কেটে যায়, ইনজুরি হয় তোর বডির মধ্যে, সেখান থেকে ব্লাড বেরোতে থাকবে, তো বেরোতেই থাকবে। তুই কোনোভাবেই ব্লাডটাকে ক্লট কঞ্চন করতে পারবি না, যে একটা টাইমে ওর ব্লাড থেমে যায় এরকম নাই, অনর্গল এক্সেসিভ ব্লিডিং হতে শুরু করবে হিমোফিলিয়াতে। এটাই ফ্যাক্টর 8 এর ডেফিসিয়েন্সির কারণে হয়, এটা কিন্তু ওমেনের হয় না, এটা কিন্তু মেনের হয়, দ্যাট ইজ দ্য হিমোফিলিয়া। এটা একটা জেনেটিক্যালি জিনগত ডিসঅর্ডার। ক্লিয়ার হয়েছে? হিমোফিলিয়া থ্রম্বোসিস ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? বোঝা গেছে? এর সাথে সাথে আমাদের আজকে এর সাথে সাথে কি হলো না, আমাদের ব্লাডের যে চ্যাপ্টার শেষ হলো। এবার ছোট্ট করে আমি ব্লাডটা টেস্ট কি করে করা, খুব ইন্টারেস্টিং ব্যাপার, যদি টেস্ট করতে হয় তাহলে শিখে নে, লাস্ট বলে আমি শেষ করছি। এটা তোদের সিলেবাসে নেই, কিন্তু আমি তোকে জানিয়ে দিচ্ছি ব্যাপারটাকে। এবার হচ্ছে কিভাবে টেস্টটা করবি। আজকে আর একটা শেষ করতাম, কিন্তু তোদের ক্লাস থাকার কারণে আর একটা ছোট চ্যাপ্টার আমি কমপ্লিট করতে পারতাম। যাই হোক, 3টে স্লাইড নিলি, তুই কোনো জায়গায় টেস্ট করতে গেছিস, তোর ব্লাডটা নিল, যে ল্যাব টেকনিশিয়ান থাকবে, 3টে স্লাইডকে পরপর রাখলি, বোঝা গেল? 3টে স্লাইডের মধ্যে তোর যে ব্লাডটা নিল, সিরিঞ্জে করে টানলো, সেই 3 ফোঁটা ব্লাডকে 3টে স্লাইডে দিয়ে দেওয়া হলো। কথাটা বোঝা গেল? এবার 3টে স্লাইডে 3 ফোঁটা ব্লাড দিয়ে দেওয়া হলো। এবার অ্যান্টিবডি এ, অ্যান্টিবডি বি আর আরএইচ অ্যান্টিবডি যেটা আছে সেটা ওর মধ্যে একটা সলিউশন মার্কেটে পাওয়া যায়। অ্যান্টিবডি এ, অ্যান্টিবডি বি, এরকম এটা হচ্ছে অ্যান্টিবডি বি, আর হচ্ছে আরএইচ অ্যান্টিবডি যেটা, সেটা 3টে সলিউশন পাওয়া যায়, প্রত্যেকে 1 ড্রপ করে ওই ব্লাডের উপর দিয়ে দেওয়া হলো। কথা বোঝা গেল? এবার দেখা যাবে যেখানে ব্লাডটা ক্র্যাক করবে, মানে দেখা যাচ্ছে প্রথম স্লাইড, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড, 3টেতে 1 ফোঁটা করে ব্লাড দিলি, আর অ্যান্টিবডি দিলি, অ্যান্টিবডি দিলি সেকেন্ড স্লাইডে, থার্ড স্লাইডে আরএইচ অ্যান্টিবডি দিলি, 3টে দিয়ে দিলি 1 ফোঁটা করে। এবার যদি দেখা যায় কিছুক্ষণ পর রাখার পর যদি দেখা যায় যে আমাদের যে ওই যে ব্লাডটা প্রথমের যে সবার এ স্লাইডের ব্লাডটা কিংবা বি স্লাইডের ব্লাডটা, প্রথমে দুটো দেখি, এই দুটো স্লাইডের মধ্যে ব্লাড যদি ক্র্যাক করে গেছে, ব্লাডটা যদি ক্লট মনে হচ্ছে একটু ঠিক তঞ্চিত হয়ে গেছে বা একটু ব্লাডটা ক্র্যাক করে গেছে, তখন যে ধর এ স্লাইডের ব্লাডটা ক্র্যাক করলো, তখন আমাদেরকে কি বুঝতে হবে, অ্যান্টি দিয়েছি, বিপরীত দিয়েছি, তখন বুঝতে হবে যে এর ব্লাড গ্রুপ হচ্ছে বি। যদি সেকেন্ড স্লাইডটা অর্থাৎ বি ব্লাড গ্রুপের যদি ব্লাডটা ক্লট হয়ে যায়, তখন আমরা জানবো অ্যান্টি, মানে এর অ্যান্টি কি এ হবে, তখন জানতে হবে তার ব্লাড গ্রুপ হচ্ছে এ। তাহলে হয়ে গেল। তাহলে কার এ আর বি আমরা বুঝতে পারলাম, যদি দেখা যায় দুটোর মধ্যেই পড়েছে, তখন জানতে হবে এর ব্লাড গ্রুপ হচ্ছে এ বি। বোঝা গেল? তাহলে এ বি ব্লাড গ্রুপ আমরা আইডেন্টি, এবার এ বি পজিটিভ হবে না নেগেটিভ হবে, সরি যখন কোনোটার মধ্যে কোনো রেসপন্সই করবে না, তখন কি হবে, তখন এবি হবে। দেখ তখন কি হবে, তখন ও হবে না। কে বললি না ধর আমরা এটা যখন অ্যান্টিবডিটা যখন দিচ্ছি কোনো একটা স্লাইডের মধ্যে, তখন সেখানে যদি ক্র্যাক করে যায় জানছি বি আছে, আর বি ড্রপটা যখন দিচ্ছি তখন জানতে পারছি এ আছে। তাহলে দুটোই যদি ক্র্যাক করে, তখন আমরা জানতে পারবো এ বি দুটোই আছে। কথাটা বোঝা গেল? না, এবার ব্যাপারটা তুই যেটা বলি সেটা ভাবার ব্যাপার। ওটা যদি আমরা দিই, এবার ও এর ক্ষেত্রে কি হবে, ও এর ক্ষেত্রে কোনো কিন্তু অ্যান্টিজেন থাকবে না, অ্যান্টিবডি থাকবে। বোঝা গেল? যখন দুটোর ক্ষেত্রে থাকবে তখন ঠিকই বলেছিস, তখন ব্লাড গ্রুপটা হবে ও। আর যখন কোনোটার ক্ষেত্রে কোনো রেসপন্স দেবে না, মানে কোনো অ্যান্টিবডি থাকবে না, তখন সেটাকে বলা হয় এবি। ঠিকই বলেছিস।
এটা একটু ব্যাপারটা গুড়িয়ে দেওয়ার ব্যাপার হয়ে যাচ্ছিল। যদি কোনো রকম কোনো ক্র্যাক বা ক্র্যাকিং বা ক্লটিং দেখতে না পাস দুটো স্লাইডের মধ্যে, তখন জানবি এটা এবি। আর যদি দুটোর ক্ষেত্রেই দেখা যায়, দুটোর ক্ষেত্রে অ্যান্টিবডি জেনারেশন হয়েছে, দুটো অ্যান্টিবডি একমাত্র কার ক্ষেত্রে পাওয়া যায়? ও এর ক্ষেত্রে পাওয়া যায়, তখন ওটা হচ্ছে, তখন ভাবতে হবে এর ব্লাড গ্রুপ হচ্ছে ও। যদি পার্টিকুলার এ স্লাইডের ক্ষেত্রে দেখতে পেতিস যেখানে এ দিয়েছিস, সেক্ষেত্রে যদি হয় তার ব্লাড গ্রুপ হচ্ছে বি। আর যদি বি এর ক্ষেত্রে হয় সেক্ষেত্রে তার ব্লাড গ্রুপ হচ্ছে এ। দুটোর ক্ষেত্রে যদি হয় তখন তার ব্লাড গ্রুপ হচ্ছে ও। দুটোর ক্ষেত্রে যদি কিছু নাই হয়, কোনো রেসপন্স না করে, তার মানে হচ্ছে এবি। বোঝা গেল? বোঝা গেল ব্যাপারটা? এবার পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আবার কোনখান থেকে পাবো আমরা? ওই যে আরেকটা স্লাইড আছে যেখানে আমরা অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি দিয়েছিলাম, নেক্সট 3 নম্বর স্লাইডটাই, ওটার থেকে আমরা মানে ইন্ডিকেট করবো কোনটা পজিটিভ না কোনটা নেগেটিভ হবে। বোঝা গেল? যদি ওই জায়গায় ব্লাডটা ক্লট পড়ে যায়, তোরা নিজেরাই বল, যদি ওই জায়গায় ব্লাডটা একটু ক্লট পড়ে গেল বা একটু ব্রেক করে গেল, তখন আমরা কি বুঝবো ওটা পজিটিভ না নেগেটিভ? বল। তখন আমরা বুঝবো এটা পজিটিভ। তার মানে এই দিক থেকে ধর এর মধ্যে পড়লো আর এই দিক থেকে এইখানে ক্লট পড়লো, দুই জায়গায় পড়লো, এ 1 নম্বর স্লাইডে পড়লো, 3 নম্বর স্লাইডে ক্লট পড়লো, তখন আমাদেরকে বুঝতে হবে এর ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ, বি পজিটিভ। যদি 2 নম্বর স্লাইডে পড়ে আর লাস্ট এরটায় পড়ে, তখন ভাবতে হবে এর হচ্ছে এ পজিটিভ। আর যদি দুটো তিনটেতেই পড়ে তখন জানতে হবে ও পজিটিভ। যদি দেখা যায় দুটোতে পড়ছে না, প্রথম আর সেকেন্ড স্লাইডে, কিন্তু লাস্টেরটায় পড়েছে, তখন বলতে হবে এ বি পজিটিভ। মানে পজিটিভ আর নেগেটিভ এটা তোরা বাড়িতে ভালো করে রেয়াজ করবি গিয়ে ঘুরি ঘুরি। যদি আবার দেখা যাচ্ছে এ বি এ তিনটেতেই পড়লো না দেখলি, তখন কি বলবো? এ বি নেগেটিভ। মানে পজিটিভ আর নেগেটিভটা হচ্ছে 3 নম্বর স্লাইডের উপর ডিপেন্ড করছে। আর প্রথম আর সেকেন্ড স্লাইড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে কোনটা এ হবে না বি হবে, দুটোর ক্ষেত্রে যদি না হয় তাহলে ও হবে, দুটোর ক্ষেত্রে হলে ও হবে, আর না হলে এবি হবে। ব্লাডটা ব্রেক করে যাচ্ছে কিনা, ক্লট পড়ে যাচ্ছে কিনা, ওটা দেখতে হবে একটু স্লাইডের মধ্যে। এইভাবে হচ্ছে আমরা ব্লাড গ্রুপ কিন্তু ডিটারমিনেশন করি। বোঝা গেল? বাকি সব বুঝতে পেরেছিস? কেসটা ক্লিয়ার হয়েছে? বাকিটা বুঝতে পেরেছিস? তাহলে আজকে আমাদের এখানে ব্লাড গ্রুপিংটা, তাহলে আজকে আমাদের কিছু কিছু জিনিসের ভুল ধারণা ছিল, সেগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। যেভাবে আমি জিনিসগুলো লিখিয়েছি ওরকম করে জিনিসগুলো পড়বি, বুঝে 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 আলোচনা করবি। তো আজকে আমাদের এখানে ব্লাড শেষ, আমাদের এটুকুই সিলেবাসের মধ্যে আছে, এইগুলো এর মধ্যেই সব কমন পড়ে যাবে আমাদের। এরপর আমরা নেক্সট দিন আমরা সিলেবাসটা যেভাবে করবো কেমন করে বলে দিই। হিউম্যান অ্যাটমি ফিজিওলজি 2টো চ্যাপ্টার কমপ্লিট করব, তারপর আমরা ফার্মাসিউটিক্স ধরবো, তার 2টো চ্যাপ্টার কমপ্লিট করব, তারপর নেক্সট সাবজেক্টে 2টো চ্যাপ্টার কমপ্লিট করব। হেলথ এবং সোশ্যাল সায়েন্স ওটাকে নিয়ে কেউ মাতামাতি করবি না। সিলেবাসটা যখন আমি ধরেছি দায়িত্বটা আমার উপর দিবি। বোঝা গেল? যখন যেটা করণীয় আমি ঠিক টাইমে সেটা করে দেবো। তাহলে আমাদের প্রথমে আর একটা চ্যাপ্টার হলো আমাদের হিউম্যান অ্যাটমি ফিজিওলজি কমপ্লিট, আর একদিনে একটা চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা করবো, মোটামুটি একটা ছোট চ্যাপ্টার দেখে, যে 2টো চ্যাপ্টার আমরা কমপ্লিট করব, করে আমরা ডাইরেক্ট ফার্মাসিউটিক্সে চলে আসবো। ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি নিয়ে কেউ চিন্তা করবি না। ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি অলরেডি নোট বানানো চলছে, বিভিন্ন রকম শর্ট টিক্স বা কিভাবে মনে রাখবো বা কিভাবে ছক তৈরি করবো এভাবে কিন্তু অলরেডি চলছে, যেগুলো পরীক্ষায় পড়বে। কেমিস্ট্রির টেনশন পুরোপুরি টোটাল মাইন্ড থেকে ছেড়ে দেয়, ওটা আমার উপর দায়িত্ব। সোশ্যাল সায়েন্স ওটা বাদ দাও। তাহলে আমাদের মেন বিষয় হয়ে গেল, অর্থাৎ ফার্মাকোগনোসি কেমিস্ট্রি আমি যদি মনে করি না 10 দিনের মধ্যে কমপ্লিট করে দেবো সিলেবাস। ওই জন্য বলছি চুপ করে থাক, যেটা বেশি যেটা কঠিন হার্ড আছে সেগুলোকে আমি ক্লিয়ার করতে থাকি। বোঝা গেল? এই কনসেপ্টটা কিন্তু সবাইকে দিয়ে দিলাম। সিলেবাস নিয়ে কেউ চাপ নিবি না, আর বারবার কথা রিপিট করবি না। দায়িত্ব যখন আমি নিয়েছি না, টাইমের আগে সিলেবাস শেষ করে দেবো, এটা আমার দায়িত্ব। তাদের যদি 3 দিন করে করাতে সপ্তাহে 3 দিন করে করাবো, এটুকু বলে দিলাম। জিনিসগুলো ভালো করে বুঝে যাবি, বুঝতে না পারলে আমাকে ফোন করে জিজ্ঞেস করবি। আর একটা কথা বলে রাখি, নিয়ম সবাই শুনে রাখ, আমার এখানে প্রসিডিওর হচ্ছে এই একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল, আমি অন্য চ্যাপ্টার পড়াবো, সব ঠিক আছে, কিন্তু একটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার 1 সপ্তাহ পর আমাদের 1 সপ্তাহ টাইম দেবো এই চ্যাপ্টারটা সম্বন্ধে একটু ভালো করে পড়ে আসতে হবে। কেন? এই চ্যাপ্টারটা থেকে আমি এমসিকিউ টাইপের কোশ্চেন দেবো, খুব সোজা টাইপের, এবং সেই এমসিকিউ যে কোশ্চেনটা দেবো সেই কোশ্চেনগুলো সলভ করতে হবে। 4টা অপশন থাকবে এমসিকিউ, 4টা অপশনের মধ্যে সঠিকটা সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর সঠিকটা তো সিলেকশন করলাম, বাকিগুলো কেন হলো না, বাকি অপশনগুলো এমসিকিউর অপশনগুলো কেন হলো না, উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে আমাকে। এবার দাদা আমরা কি সঙ্গে সঙ্গে করব না, আমি 2 দিন আগে
তোদেরকে কোশ্চেন রেডি করে পাঠিয়ে দেবো, একদিন ক্লাস নেবো, সেই ক্লাসে আমি প্রত্যেককে একে একে বল ভাই তুই এই এত নম্বর কোশ্চেনটা বল, তুই আর প্রত্যেককে আমি একটা একটা দুটো দুটো করে রিপিট করবো, যে বলতে পারবি বলবি, যে পারবি না কোনো অসুবিধা নেই, শুনে নিবি লিখে নিবি, কোনো ভয়ের কোনো কারণ নেই, চাপের কোনো কারণ নাই, এখানে কোনো প্রেস্টিজ ইস্যু নেই, বিকজ আমরা এখানে শিখতে এসেছি, আমরা ডিসকাস করাটা হচ্ছে মেন উদ্দেশ্য কোশ্চেন দেওয়া মানে। তো আমরা কেন এটাকে সঠিক উত্তর হিসেবে কারেকশন করলাম, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি এক্সাম্পলগুলো দিয়ে দিই শোন। ধরো আমরা একটা জিনিস করছি যে দ্য নিউক্লিয়াস, হ্যাঁ হ্যাঁ লাস্ট 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 দ্য নিউক্লিয়াস প্রেজেন্ট, দ্য নিউক্লিয়াস কার মধ্যে প্রেজেন্ট থাকে, আরবিসি ডব্লিউবিসি, নিউক্লিয়াস কার মধ্যে প্রেজেন্ট থাকে, আরবিসি ডব্লিউবিসি না প্লেটলেট, তোরা নিত্যন্ত বলবি ডব্লিউবিসি, হ্যাঁ বললি তো। এবার এবার আমার কোশ্চেন, আমি কিন্তু এই কোশ্চেনটা থেকে যা খুশি ধরতে পারি, কি ধরতে পারি, আমি আরবিসি সম্বন্ধে যা খুশি ধরতে পারি, যে কোনো ডব্লিউবিসি সম্বন্ধে যে কিছু খুশি ধরতে পারি, প্লেটলেটের সম্বন্ধে যে কিছু ধরতে পারি, এর সিনথেসিস ধরতে পারি, এর কাউন্ট ধরতে পারি, এটা কোত্থেকে তৈরি হয়েছে সেটা ধরতে পারি। অর্থাৎ আমি যখন কোনো কিছু কোশ্চেন পড়বো, সেই রিলেটেড সবকিছু স্টাডি আমি করে নেব। যদি তোদের প্রথম প্রথম মনে না থাকে, খাতার মধ্যে লিখে নিবি, কিন্তু একটা জায়গায় জিস্ট করে রাখতে পারবে। আমি কোশ্চেন দেবো, সেগুলোকে সিরিয়ালি তৈরি করবি, কোনটার সপক্ষে কি যুক্তি সব 5 খাতায় লিখে রাখবি, প্র্যাকটিস করলি বাড়িতে, আমি অনলাইনে ধরবো, বলবি তোরা। এইভাবে কিন্তু হবে প্রসিডিওর। এক একটা চ্যাপ্টার শেষ হবে, তার এমসিকিউ আলোচনা হবে, এক একটা চ্যাপ্টার শেষ হবে, তার সম্বন্ধে এমসিকিউ আলোচনা হবে। তবে আমরা তো কোশ্চেনের প্যাটার্নগুলো বুঝতে পারবো, তাই না? চ্যাপ্টারে যে পড়লাম, পড়ে আমার কতটা লাভ হলো সেটা দেখতে হবে তো। বোঝা গেল? কোনো চাপ নেওয়ার কিছু নেই। নেক্সট দিন আমরা শুরু করবো আর একটা চ্যাপ্টার মোটামুটি ছোটখাটো, যেটা আমরা একদিনে শেষ করতে পারি। তারপর থেকে আমরা ফার্মাসিউটিক্স ধরে ফেলবো। এগুলো ভালো করে পড়। আজকে রাতে ক্লাস আছে, চলে যা, অ্যাটেন্ড কর, ঠিক আছে? লেফট হলাম আজকে, অন্য দিন একটু বেশি করে পড়া হবে, 9:45 অবধি। আজকে একটু ওদের ক্লাস আছে বলে একটা মোটামুটি কমপ্লিট করলাম, ঠিক আছে? হ্যাঁ, তোদের কে কে অ্যাড হলো না বলতো, কে কে অ্যাড হলো না বলতো, 2-1 জন। জলপাইগুড়ির সম্বরণ অ্যাড হয়েছে, সম্বরণ। ওকে বলবি ভালো করে একটু বোঝা, ওদেরকে একটু ভালো করে বোঝা, ক্লাসে ইরেগুলারিটি গুলো যাতে না করতে, বুঝতে পারলি? মানে ইরেগুলার ব্যাপার করলে কি হবে, যত ভালো স্টুডেন্টই হোক না কেন পিছিয়ে যায়, আমি কিন্তু বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের যে রেকর্ডিংটা হচ্ছে অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে। এবার ওটা নিজের রেসপন্সিবিলিটি, নাহলে পরে আবার বলবো, আমাকে খারাপ লাগবে, সেটা আমি ইয়ে করি না করি, ওই জন্যই বলছি আর কি।